আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত একটি চমৎকার এবং উপভোগ্য এশিয়ান পার্লামেন্টারি বিতর্ক সম্পর্কিত সেশনে। আজকে আমাদের সেশনটি পরিচালনা করবেন আমাদের সবার প্রিয় তাসনিম তাবাসসুম অরিন আপু। সবাই শুভেচ্ছা জানাচ্ছি তাসনিম তাবাসসুম অরিন আপুকে। আপু আমাদের ভাইস প্রেসিডেন্ট বাংলা ডিবেট ছিলেন এনএসটিউ ডিবেটিং সোসাইটির। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ শামস, তুমি কেমন আছো? এই তো আপু আলহামদুলিল্লাহ। আপু ইন্ট্রোডাকশন আপুর দেওয়ার আসলেই কিছু নাই। আমি আপুকে ফ্লোর দিচ্ছি। আপু আপনার সেশনটা যদি আপনি নিজের মতো কন্ডাক্ট করতেন। আচ্ছা, আমি সরাসরি সেশনে চলে যাচ্ছি। আর কোনো কাজ আছে? মানে অন্য কোনো ইন্ট্রোডাকশন বা কিছু? না আপু আপনাকে চিনে না ইনস্টিটিউট ডিবেটিং সোসাইটিতে এটা সম্ভব না। বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছি, আর কত। আচ্ছা, ফর্মালি শুরু করি। সবাইকে স্বাগত জানাচ্ছি। স্বাগত জানাচ্ছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিতে। কারণ এই সেশনটা আমি যতটুকু জানি একেবারেই নবীন যারা বিতার্কিক আমাদের সাথে যুক্ত হচ্ছেন তাদের জন্য। আমাদের সাথে এই বছর নতুন সেশনে যারা বিতার্কিক শুরু হচ্ছেন, যেহেতু ওনারা একেবারেই নতুন, তো আমাদের একদম শুরুর সেশনটাই থাকছে ইন্ট্রোডাকশন টু এশিয়ান পার্লামেন্টারি ডিবেট। আমার পরিচয়টা ছোট্ট করে একটু দেই। শামস একটু বলেছে, আমি মানে এনএসটিউ হিসেবে বলতে গেলে আমি 14 ব্যাচ। আমি এনএসটিউ ডিবেটিং সোসাইটিতে 5 বছর ছিলাম, 2019 থেকে 2024 সাল পর্যন্ত। লাস্ট ফর্মার মানে লাস্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে বাংলা ডিবেট হিসেবে ছিলাম। আচ্ছা, এশিয়ান পার্লামেন্টারি বিতর্ক কি, বা ওখানে একটু যাওয়ার আগে আমাদের শুরুতেই মানে একটু যদি আমি এঙ্গেজ করি, এটা যেহেতু সেশনটা লাইভ হচ্ছে আমার কাছে মনে হয়, তো যারা যারাই যুক্ত হয়েছেন একটু কমেন্টে বলবেন যে বিতর্ক আসলে আমরা কেন করব, বা আপনি যদি একটা বিতর্ক ক্লাবে আপনি জয়েন করতে ইচ্ছুক, আপনি বিতর্ক ক্লাবে জয়েন করতে চাচ্ছেন, বিতর্ক করতে চাচ্ছেন, এটা আপনি কেন করবেন? আপনার কাছে কেন মনে হয় যে আপনার বিতর্ক করা উচিত, বা আসলে আমরা বিতর্ক কেন করি? শামস, আমাকে একটু কমেন্ট গুলা শো করলে ভালো হয়। আপু কমেন্ট আসা মাত্র আমি শো করব আপু। ওকে। পুরাতন অনেকে আছেন আমাদের সাথে বিতার্কিক, মানে পুরাতন বলতে যারা একটু বড়, অর্থাৎ নবীনের চেয়ে একটু পুরাতন, তারাও এঙ্গেজ করলে ভালো হয়। 19 ব্যাচ আছে, 18 ব্যাচ আছে, তো আপনারাও যদি একটু এঙ্গেজ করেন তাহলে আশা করি সেশনটা একটু ইন্টারেক্টিভ হবে। আচ্ছা, শামস একটু স্লাইডটা চেঞ্জ করি, পরের স্লাইডটা। ওকে, আমরা এখানে ছিলাম যে বিতর্ক আমরা কেন করব। এখন যেহেতু আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, আমি একটু বলি। বিতর্ক আসলে আমরা অনেক কারণে করি, অনেকে একেবারেই। আচ্ছা, বিভিন্ন বিষয়ে গভীর জ্ঞান অর্জনের জন্য একজন বলেছেন, ইশরাত জাহান, আমি জানি না উনি কোন কোন ব্যাচের, বাট গুড অ্যাটেম্পট। অবশ্যই বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনের জন্য, কিন্তু বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন তো আমরা আসলে অনেকভাবে করতে পারি। বই পড়ে করতে পারি, মুভি দেখে করতে পারি, পেপার পত্রিকা পড়ে, বা আমাদের একাডেমিক যে বই আছে সেগুলোর মাধ্যমে। তাহলে বিতর্ক কেন? বিতর্কের স্পেশালিটি কি? আচ্ছা, একজন বলেছে আমাদের মতামতকে যুক্তি দিয়ে সঠিক প্রমাণ করার জন্য। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এখন এখানে উনি যুক্তি নিয়ে এসেছেন যে আমরা যুক্তি তর্ক উপস্থাপন করি বিতর্কের মধ্যে। পাবলিক স্পিকিং এর জন্য বলেছেন, ভেরি গুড। এটা ট্রু যে বিতর্ক যখন আমি করি তখন আমার মানুষের সামনে বা 10 জনের সামনে কথা বলার একটা কনফিডেন্স তৈরি হয়। এই কনফিডেন্সটা অনেকের আগে থেকেই থাকতে পারে, বিতর্ক করা ছাড়াও থাকতে পারে, কিন্তু বিতর্ক করার মাধ্যমে হয়তো এটা আরেকটু বেটার করা যেতে পারে। অথবা আমাদের যারা আমরা এই পাবলিক স্পিকিং একটু ভয় পাই, যে সবার সামনে কিভাবে কথা বলবো, বা আমি কথা বললে সেটা কি ভুল হবে নাকি ঠিক হবে, কথা বলতে পারবো কিনা, জড়তা কাটবে, আমরা যদি সহজভাবে বলি যে একটু জড়তা কাটাতে সাহায্য করে, স্পেশালি কমিউনিকেশন এন্ড স্পিকিং স্কিলস। ওকে, কমিউনিকেশন বলতে আমি অবশ্যই আচ্ছা, যোগাযোগ,
নিজের ডিপার্টমেন্ট ছাড়া অন্য ডিপার্টমেন্টের বিষয়বস্তু এবং আদার্স নলেজ অর্জনের জন্য ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি অনেক কিছু পাচ্ছি যে বিতর্কের মাধ্যমে আমি শুধুমাত্র আমার একটা গণ্ডির মধ্যে না থেকে আমি অন্যান্য বিষয় সম্পর্কেও জানতে পারি বা একটু পড়াশোনা করা। যেমন আমি যদি ইকোনমিক্সের স্টুডেন্ট হই, আমি যদি বিতর্ক করি তখন আমি আসলে শিক্ষা সম্পর্কে, ইন্টারন্যাশনাল বিভিন্ন চুক্তি হোক বা অন্যান্য দেশ সম্পর্কে কিংবা আমার দেশের পারিপার্শ্বিক অন্যান্য অবস্থা সম্পর্কে জানতে পারি। অর্থাৎ বিতর্কের মাধ্যমে আমার জ্ঞানের যে চর্চা, সেই চর্চাটা একটু বাড়ে অথবা একটু রেগুলার হয়। কারণ দেখা যায় হয়তো আমাদের সবার ওই অভ্যাসটা থাকে না যে আমি বই পড়ে অনেক কিছু শিখবো অথবা আমি খুব সময় দিব অন্য একটা জায়গার জন্য, আচ্ছা, বা অন্য একটা বিষয় নিয়ে আমি খুব পড়াশোনা করব জ্ঞান অর্জনের জন্য। এই প্র্যাকটিসটা আমরা যদি সুন্দরভাবে করতে চাই, বিতর্ক একটা সুন্দর মাধ্যম যেটার মাধ্যমে আপনি সুন্দরভাবে কথা বলতে পারবেন, সুন্দরভাবে আপনি চাইলে নিজের মনে, অনেক সময় এমন হয় যে আমরা চিন্তা করছি, আমার থটটা খুব ভালো বা আমার মাথায় একটা সুন্দর আইডিয়া আছে। আচ্ছা, আরেকজন বলেছে থিওরিটিক্যাল, আমি চলে গেছে কমেন্টটা, থিওরিটিক্যাল থেকে প্র্যাকটিক্যালটি বেশি গ্রহণযোগ্য বলে মনে করি। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি বুঝি নাই, বা উনি হয়তো বলার চেষ্টা করেছেন যে বিতর্কের মাধ্যমে আমাদের যে থিওরিটা পড়ি ওটাকে আমি আরো প্র্যাকটিক্যালি ভালো বুঝতে পারি, এরকম হয়তো বোঝানোর চেষ্টা করেছেন। এটাও একটা ভালো কথা। অর্থাৎ আমরা আসলে যেটা আমরা চিন্তা করছি এই চিন্তাটাকে গুছিয়ে বলতে পারা, এবং এটা যে শুধুমাত্র আপনি বিতর্কের মঞ্চে করবেন তা না, আপনি যে কোনো সময় এটা করতে পারেন। আপনি হয়তো একটা বন্ধুদের সাথে আলোচনায় বসেছেন, আপনার শিক্ষকের সাথে একটা আলোচনা করছেন, অথবা আপনি কোন একটা ইনফর্মাল ডিসকাশনেও বসে আছেন, কিন্তু সেখানে আপনি চাচ্ছেন যে আপনার বক্তব্যটাকে সুন্দরভাবে বলা, কিন্তু আপনার থটটাকে আপনি গুছিয়ে বলতে পারছেন না। বিতর্কের মাধ্যমে আপনার যে সুবিধাটা হয় সেটা হচ্ছে, যেহেতু এখানে সময় সীমাবদ্ধ থাকে অথবা একটা নির্দিষ্ট স্ট্রাকচার থাকে, আপনি ওই স্ট্রাকচার এবং সময়ের আঙ্গিকে নিজের যুক্তিটাকে আপনি উপস্থাপন করা শিখেন, এবং এটা আপনার দৈনন্দিন জীবন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতেই কাজে লাগে। বিতর্কের মাধ্যমে আপনি একজন ভালো শ্রোতা হওয়া শিখেন, একজন ভালো বক্তা হওয়া শিখেন, এবং একটা জিনিসকে আপনি ভিন্নভাবে ভাবতে শেখেন। যে ওই মাঝে মাঝে একটা খুব সহজ উদাহরণ আছে, যে একটা গ্লাস, সেই গ্লাসটা কি অর্ধেক পূর্ণ নাকি অর্ধেক খালি? এই যে একটা জিনিসকে আপনি ভিন্ন ভিন্ন পার্সপেক্টিভ থেকে দেখা এবং সেটাকে আলোচনা করা, এবং সবচেয়ে বেশি আমি যেটা গুরুত্বপূর্ণ মনে করি সেটা হচ্ছে পরমত সহিষ্ণুতা। বিতর্কের মাধ্যমে একটা বিষয় আমি শুধুমাত্র বলছি না, আমি শুনছিও, এবং আমি আমার বিরোধী বক্তব্য শুনছি। অর্থাৎ এটার মাধ্যমে আমার মধ্যে অন্যের বক্তব্য শোনার, অন্যের একটা ভিন্ন মতামতকে শোনার একটা গুণ তৈরি হয়, এবং যেটা আমি এবং যারা বিতর্ক করি আমরা মনে করি জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটা আপনার দৈনন্দিন জীবনে মাঝে মাঝে দেখা যায়, এখনকার সময় আসলে আমরা একটু অসহিষ্ণু, আমরা নিজে যা বলি তার বাইরের মতামতকে আমরা খুব একটা গ্রহণ করতে চাই না, বা গ্রহণ করতে আমাদের একটু কষ্ট হয়। আমি মনে করি যে বিতর্কের মাধ্যমে আপনি একটা ভিন্ন মতাদর্শী মানুষের বক্তব্য নেওয়ার গুণাবলী আপনার মধ্যে তৈরি হয়। সো ওভারঅল আমরা অনেকেই বলেছে, এবং আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এঙ্গেজ করার জন্য, কারণ অনলাইনে যেটা হয় যে সামনের মানুষটাকে দেখা যায় না, শুধুমাত্র স্ক্রিনে তাকিয়ে কথা বলা একটু অস্বস্তিকর। সামনাসামনি এই সেশনটা নিলে হয়তো আপনাদের সবার সাথে দেখা হতো বা আরেকটু ইন্টারেক্টিভ আলোচনা করা যেত। আমি একটু নেক্সট স্লাইডে মুভ করব। আচ্ছা, এখন আসি আমরা মানে এবার হচ্ছে একটু কাঠখোট্টা কথাবার্তা, স্ট্রাকচারের মধ্যে ঢোকা, যে এশিয়ান পার্লামেন্টারি বিতর্ক শুনতে কেমন যেন একটু কঠিন কঠিন লাগে। কঠিন একেবারেই না। আমি এখান থেকে যে আলোচনাটা শুরু করব তা মানে আমি একটু বলতে থাকি, তার মাঝখানে আপনারা একটু কমেন্ট করেন যে আপনাদের মধ্যে কারা কারা একেবারেই নতুন, আপনারা কখনোই বিতর্ক করেন নাই, অথবা কারা হয়তো বিতর্ক করেছেন, সেটা সনাতনী হতে পারে, সেটা সংসদীয় বিতর্ক হতে পারে। একটু বলবেন তাহলে হয়তো সুবিধা হবে আমাদের বুঝতে যে কারা আসলে সেশনটা শুনছে বা আপনাদের মধ্যে রেশিওটা কেমন। যেহেতু আমাদের দেখা যায় যে অনেক বিতর্কের কাছে যারা একদমই শূন্য থেকে বিতর্ক শুরু করতে চায়, তো সেক্ষেত্রে একদম বেসিক রুলস গুলো অবশ্যই তাদের জন্য। আর অনেকে আছেন হয়তো কিছুটা জানেন, সো আরেকটু হয়তো ভালোভাবে জানতে হবে। আবার অনেকেই আছেন যেহেতু স্কুল কলেজ পর্যায়ে বেশিরভাগ ক্ষেত্রে সনাতনী বিতর্কের চর্চা হয়, সেক্ষেত্রে দেখা যায় যে সংসদীয় বিতর্কের ফরম্যাটটা হয়তো অনেকে জানেন না, অথবা জানলেও ভাবে বিতর্ক করা হয়নি, সনাতনী ফরম্যাটটা আপনি জানেন।
তো সনাতনী বিতর্ক যদি একেবারেই বলি, আচ্ছা একজন বলেছে ফ্রম জিরো, ভেরি গুড, কোনো সমস্যা নাই, আমরা জিরো থেকে শুরু করে মানে বিতর্ক শিখতে পারবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা সনাতনী বিতর্ক মূলত যে টিভিতে যে ধরনের আমরা বিতর্ক দেখি, বাংলাদেশ টেলিভিশনে আগে হতো, তো ওই বিতর্ক এবং ওই বিতর্কের ফরম্যাটটাতে তিনজন বিতর্ক করে, একটা পক্ষ দল থাকে, একটা বিপক্ষ দল থাকে, একটা এবং প্রতি দলে ৩ জন করে বক্তা থাকে, প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, দলনেতা থাকে, এভাবে একটা স্ট্রাকচার থাকে। এশিয়ান পার্লামেন্টারি বিতর্কে যখন আমরা যাচ্ছি, তখন এশিয়ান পার্লামেন্টারি একদম বেসিক জায়গাটা হচ্ছে রুলস গুলা কিছুটা সনাতনীর মতো। রুলস বলতে স্ট্রাকচারটা, প্রথমে একজন বিচারক থাকেন অবশ্যই, এবং এখানে দুটো অংশ থাকে। একটা হচ্ছে গঠনমূলক আলোচনা বা গঠনমূলক অংশ, যেখানে ৩ জন বক্তায় সমান সময় ধরে তারা বক্তব্য প্রদান করেন, এবং একটা যুক্তি খণ্ডন অংশ থাকে, যেখানে লাস্টে একেবারে দুই দলের বক্তব্যের শেষে একটা যুক্তি খণ্ডন পর্ব থাকে। মূলত দুটা পর্ব থাকে, আর অবশ্যই দুটো দল বিতর্ক করে, এবং প্রত্যেক দলে ৩ জন করে সদস্য থাকে। এশিয়ান পার্লামেন্টারি সেট আপে মানে একটা দলে ৩ জন করে বক্তা থাকে। এবং সময়ের ক্ষেত্রে যদি বলি, সাধারণত কনস্ট্রাকটিভ যে সময়টা, কনস্ট্রাকটিভ স্পিচ বা গঠনমূলক আলোচনা, সেখানে ৫ মিনিট করে সময় নির্ধারিত থাকে ৩ জন বক্তার জন্য। আর কিছু ক্ষেত্রে এখন বর্তমানে এই প্র্যাকটিসটা একটু বেশি, যে গঠনমূলক পর্বেও ৭ মিনিট করে স্পিচ দেওয়ার জন্য বলা হয়। আর এই ৫ মিনিট অথবা ৭ মিনিট এই দুটো থাকে। কনস্ট্রাকটিভে আমরা সাধারণত ৫ মিনিটের প্র্যাকটিসই করি, ৭ মিনিটের প্র্যাকটিসটা একটু কম। আর যদি ৫ মিনিটের বক্তব্য হয়, সেক্ষেত্রে ৩ মিনিট হচ্ছে যুক্তি খণ্ডন, আর যদি ৭ মিনিটের বক্তব্য হয়, সেক্ষেত্রে ৪ মিনিট আমরা যুক্তি খণ্ডনের জন্য সময়টা বরাদ্দ রাখি। এটা হচ্ছে একদম বেসিক রুল, এবং এর পরবর্তীতে আমরা স্ট্রাকচারে চলে যাব, যে কে কে থাকে, এই ৩ জন বক্তা কারা, বা এই ৩ জন বক্তার ফরমেশনটা আসলে কিরকম। এতটুকু পর্যন্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা চাইলে সেটা করতে পারেন। আচ্ছা, অনেকে বলেছে বিতর্ক করেছি, বাট আরেকটু ভালোভাবে জানতে চাই। অবশ্যই, ধন্যবাদ। কখনো বিতর্ক করি নাই, আমি একদমই নতুন আপু, নিউ, ফ্রম জিরো। বিতর্ক করেছি, সনাতনী বিতর্ক করেছি আপু, আমি শুরু থেকে শিখতে চাই, বিতর্কের মাধ্যমে নিয়ম। আচ্ছা, ফ্রম জিরো। আচ্ছা, আমার কমেন্ট সেকশন দেখে মনে হচ্ছে, আচ্ছা হৃদয় দা কমেন্ট দেখতে পাচ্ছি, অনেকদিন পর ট্রেনিং সেশন, ভালো লাগছে, অনেক অনেক ধন্যবাদ দাদা। হৃদয় কুমার ঘোষ দাদা আমাদের 12 ব্যাচের ভাইয়া, এবং উনি আমাদের ডিবেটিং সোসাইটির ফর্মার ভাইস প্রেসিডেন্ট, আমার মতোই। তো দাদা, আসসালামু আলাইকুম, অনেকদিন পর আপনাকে দেখতে পারে আমার অনেক ভালো লাগছে। আশা করি ক্লাবে দেখা হবে, অথবা মানে খুব শীঘ্রই আমাদের দেখা হবে। আচ্ছা, কমেন্ট সেকশন দেখে আমার মনে হচ্ছে যে একেবারেই মানে আমাদের নতুন বিতার্কিক বা একদম শুরু থেকে শুরু করছে এরকম বিতার্কিকের সংখ্যা অনেক বেশি। তো আপনাদের সবাইকে ধন্যবাদ যে আপনারা বিতর্ক শিখতে যাচ্ছেন, এবং আমি আশা করব যে এই আগ্রহটা অবশ্যই থাকবে কন্টিনিউয়াস। আচ্ছা, তাহলে আপনাদের যদি মানে কোনো প্রশ্ন না থাকে, আমি পরের স্লাইডে চলে যাব। শামস, পরের স্লাইডে যাই। আচ্ছা, আমরা এখন স্ট্রাকচারে ঢুকি। স্ট্রাকচারটা মানে দেখা যাচ্ছে, আমি একটু বলি সহজভাবে। প্রথমে স্পিকার বা বিচারক, একজন বিচারক থাকবেন, মাননীয় স্পিকার আমরা বলি। ৩ জন, ৪ জন, ৫ জন একটা বিতর্কে বিচারক থাকতে পারে, সেটাকে আমরা একটা প্যানেল বলি। যে হ্যাঁ, ৪-৫ জন বিতর্ক করছে, কিন্তু মূল থাকেন একজন, ওনাকে আমরা মাননীয় স্পিকার বলি, যিনি বিচার কার্য যিনি পরিচালনা করেন। সংসদের স্ট্রাকচারের মতোই, সংসদে যেরকম একজন স্পিকার থাকে, উনি বক্তাদেরকে সময় দেন, যে আপনি আপনার বক্তব্য উপস্থাপন করুন, এভাবে বলেন যে মাননীয় সদস্য, আপনার সময় ৪ মিনিট বা ৫ মিনিট। এই কাজটা যিনি করেন, তিনি হচ্ছেন মাননীয় স্পিকার। আর এই সংসদেও যেহেতু স্ট্রাকচার, তো সংসদীয় স্ট্রাকচারে একটি সংসদের প্রধান উনিই থাকেন, স্পিকার থাকবেন একটি সংসদের প্রধান, এবং উনি পুরো হাউসটাকে পরিচালনা করবেন, বা পুরো সংসদটাকে উনি পরিচালনা করবেন। এখন এখানে আসে দুটি দল, একটা সরকার দল, একটা বিরোধী দল। যারা সনাতনী বিতর্ক করেছি, আপনারা সরকার দল বিরোধী দল আপনারা শব্দের সাথে পরিচিত নন, কারণ আপনারা পক্ষ দল এবং বিপক্ষ দল বলতে অভ্যস্ত। কিন্তু এশিয়ান পার্লামেন্টারি বিতর্কে এটা একটু ভিন্ন। এখানে একটা দল থাকে সরকার দল, একটা দল থাকে বিরোধী দল। অবশ্যই যেহেতু এটা একটা সংসদের স্ট্রাকচার, তো সংসদে সাধারণত সরকার দল থাকে, বিরোধী দল থাকে, তো সেভাবেই স্ট্রাকচারটা করা, যে পক্ষে থাকে সরকার দল এবং বিপক্ষে থাকে বিরোধী দল।
এবং সংসদে যা হয় যে প্রধানমন্ত্রী তিনি একজন একটা যুক্তি এবং তার বক্তব্যকে উপস্থাপন করেন, একটা নতুন মোশনকে উপস্থাপন করেন, এবং সেই কাজটাই এখানেও হয় এবং এই সংসদের স্ট্রাকচারও সেই একইভাবে পরিচালিত হয়। সো এখন যদি আমরা আসি যে সরকার দলে কারা থাকে, সরকার দলে 3জন বক্তা। প্রথমে থাকেন প্রধানমন্ত্রী, এর পরবর্তীতে থাকেন সরকার দলীয় মন্ত্রী, তার পরবর্তীতে থাকেন সরকার দলীয় সাংসদ। অর্থাৎ এই সংসদীয় স্ট্রাকচারে শুরুতেই প্রধানমন্ত্রী যদি আমি বলি, তিনি হচ্ছেন দলের নেতা, তার অবস্থান দলের শুরুতে তিনি বক্তব্য প্রদান করেন, এবং তার পরবর্তীতে তার দলের মন্ত্রী এবং তার দলের সাংসদ বক্তব্য প্রদান করেন। তো এটা হচ্ছে 3জন এই এশিয়ান পার্লামেন্টারি স্ট্রাকচারে সরকার দলের অবস্থান। এবার যদি আমরা একটু বিরোধী দলে আসি, বিরোধী দলের শুরুতে থাকেন বিরোধী দলীয় নেতা, এবং তার পরবর্তীতে থাকেন বিরোধী দলীয় উপনেতা, এবং তার পরবর্তীতে থাকেন বিরোধী দলীয় সাংসদ। অর্থাৎ এখানেও আমার বিরোধী দলের যে নেতা তিনি একদম শুরুতে আছেন, এবং তার পরবর্তীতে তার দলের উপনেতা এবং সাংসদ বক্তব্য প্রদান করবেন। এবং আমরা নর্মালি এটাকে প্রাইম মিনিস্টার বলি, পিএম বলি, মানে বলার সুবিধার জন্য পিএম, এলও, ডিপিএম এই ধরনের শর্ট ফর্মগুলো ব্যবহার হয়। আপনারা যেহেতু নতুন, আমি বোঝার জন্য আপনাদেরকে সবগুলো লিখে দিয়েছি, যাতে আপনারা কনফিউজ না হন যে আচ্ছা কার কথা বললো, বিরোধী দলীয় নেতার কথা বললো নাকি উপনেতার কথা বললো। সো ওই কনফিউশনটা যাতে না হয়, এটা মানে যাই বলুক না কেন অবস্থান একই। কেউ কেউ বিরোধী দলীয় নেতা বলে, কেউ কেউ লিডার অফ দ্য অপোজিশন বলে, কেউ কেউ এলো বলে, কিন্তু একজন বক্তাকেই বোঝানো হচ্ছে। এই স্ট্রাকচারটা নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা বলতে পারেন। আচ্ছা, আমি আশা করি কোনো প্রশ্ন নেই। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই করবেন। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। আচ্ছা, এবার আসি যে এই বক্তারা তারা আসলে কিভাবে বক্তব্যটা প্রদান করবেন। সংসদীয় স্ট্রাকচারে বক্তব্য উপস্থাপন করেন প্রধানমন্ত্রী। বক্তব্য বলতে নতুন কোনো একটি মোশন বা নতুন কোনো একটি প্রস্তাবনা যদি আমাদের সংসদে আনা হয়, সেটা প্রধানমন্ত্রী উপস্থাপন করেন। সেটা যে কোনো বিষয় হতে পারে। প্রধানমন্ত্রী একটি প্রস্তাবনা রাখেন এবং তার পরিপ্রেক্ষিতে সংসদে এটা নিয়ে একটা আলোচনা হয়, এবং সংসদীয় বিতর্কের স্ট্রাকচারেও তাই হয়। প্রধানমন্ত্রী শুরুতে আসেন এবং প্রধানমন্ত্রী প্রথমে একটি প্রস্তাবনা উপস্থাপন করেন। এক্ষেত্রে প্রধানমন্ত্রী শুরুতে যেহেতু বক্তব্যটা উপস্থাপন করেন, তার পরবর্তীতে মানে এখানে যে অর্ডারটা যায়, স্পিকারের অর্ডারটা এখানে এমন হয় না যে সরকার দল বক্তব্য দিচ্ছে, শুরুতে প্রধানমন্ত্রী বলছে, তারপর আবার তার দলেরই মন্ত্রী বলছে, তার দলেরই সাংসদ বলছে, তার পরবর্তী বিরোধী দল বলছে। ব্যাপারটা এরকম না, এখানে চলে অল্টারনেট ভাবে। মানে আপনার প্রধানমন্ত্রী যদি প্রথমে বক্তব্য দেন, তার পরবর্তী বক্তব্যটা হবে বিরোধী দলীয় নেতার বা লিডার অফ দ্য অপোজিশনের। মানে একজন একজন করে পক্ষ দল থেকে একজন বলবে, তারপর আবার বিরোধী দল থেকে আরেকজন বলবে, তারপর আবার সরকার দল থেকে একজন বলবে, তারপর আবার বিরোধী দল থেকে একজন বলবে। এভাবে পাল্টাপাল্টি যুক্তি উপস্থাপনা চলে। এখন প্রধানমন্ত্রী যখন যুক্তিটা উপস্থাপন করছে, তার নিজের প্রস্তাবনা উপস্থাপন করছে, তার পরবর্তীতে লিডার অফ দ্য অপোজিশন বা বিরোধী দলীয় নেতা তিনি আবার এই বিষয়ে তার বক্তব্য উপস্থাপন করবেন। কিভাবে উপস্থাপনা করবেন, বিষয়বস্তু কি হবে, তা আমরা একটু পরবর্তীতে জানার চেষ্টা করব। এখন এখানে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে একটি বক্তার বক্তব্য শেষ হওয়ার পরে যখন আরেকজন বক্তব্য উপস্থাপন করবে, এটা কিন্তু পর পর হবে, এর মাঝখানে আপনি কোনো সময় নেবেন না। কিন্তু শুধুমাত্র লিডার অফ দ্য অপোজিশনের ক্ষেত্রে তিনি তার বক্তব্য শুরু করার আগে 1 মিনিট কৌশলগত সময় অথবা স্ট্র্যাটেজিক সময় পাবেন। অর্থাৎ প্রধানমন্ত্রী যখন তার প্রস্তাবনাটা উত্থাপন করবে, তার পরবর্তীতে বিরোধী দলীয় নেতা তার বক্তব্য উপস্থাপন শুরু করার আগে 1 মিনিট সময় পাবেন, যেখানে তিনি এবং তার দল চাইলে কিছুটা আলোচনা করে নিতে পারেন যে আচ্ছা আমরা তো এটা এভাবে আমাদের যুক্তিটা রেডি করেছি, এটা ঠিক আছে কিনা, বা আমরা কোনো একটা কিছু পরিবর্তন করব কিনা, বা প্রধানমন্ত্রী তো এভাবে বললেন, আচ্ছা আমাদের বক্তব্য আমরা যেভাবে সাজিয়েছি সেটা ঠিক আছে কিনা, বা নতুন কিছু যোগ করা যায় কিনা। এভাবে এই ডিসকাশনটা করার জন্য বা তিনি নিজে তার বক্তব্যটাকে একটু গুছিয়ে নেওয়ার জন্য 1 মিনিট সময় পান। এবং উনি যদি চান তাহলে এটা নাও নিতে পারেন। যদি এমন হয় যে তার কাছে মনে হচ্ছে যে না আমার কোনো সময় দরকার নাই, আমি রেডি আছি, তখন সেক্ষেত্রে উনি বলতে পারেন যে না আমার 1 মিনিট সময় দরকার নেই, তখন সেক্ষেত্রে তিনি সাথে সাথেই তার বক্তব্যটা উপস্থাপন করতে পারেন।
এর পরবর্তীতে ক্রমাগতভাবেই লিডার অফ দ্য অপোজিশন তার বিতর্ক শেষ করবেন। এর পরবর্তীতে সাথে সাথেই আবার সরকার দলীয় মন্ত্রী তার বক্তব্যটা উপস্থাপন করবেন। এর পরবর্তীতে তার বক্তব্য শেষ হওয়ার পরবর্তীতেই বিরোধী দলীয় উপনেতা তার বক্তব্য উপস্থাপন করবেন। অর্থাৎ এক্ষেত্রে আর কোনো ধরনের সময় দেয়া হবে না। চাইলে কেউ 10 সেকেন্ড সময় নিতে পারেন তার নিজের বক্তব্যটাকে একটু গুছিয়ে নেওয়ার জন্য। আর এর বাইরে এক্সট্রা কোনো সময় এখানে দেওয়া হবে না। এখন এভাবে বক্তব্য চলতে চলতে যখন গভর্নমেন্ট হুইপ এবং অপোজিশন হুইপ অর্থাৎ সরকার দলীয় সাংসদ এবং বিরোধী দলীয় সাংসদ পর্যন্ত বিতর্কটা আসলো, ততক্ষণে আমার গঠনমূলক পর্বের যে অংশটা এটা শেষ হলো। অর্থাৎ আমার সংসদে যে 6 জন বক্তা আছে তারা সবাই একবার একবার করে তাদের বক্তব্য উপস্থাপন শেষ করেছে। এখন শুরু হবে আমার যুক্তি খণ্ডন পর্ব। এই জায়গাটা সনাতনী বিতর্ক থেকে একটু আলাদা। সনাতনী বিতর্কতে যেটা হয় যে বিরোধী দলের একদম শেষ বক্তা তিনি বক্তব্য উপস্থাপন করার পরে আবার সরকার দলে চলে যাওয়া হয়, এটা আবার অল্টারনেটে হয়। কিন্তু সরকার দলে আপনারা যদি একটু খেয়াল করেন স্ট্রাকচারটা যেটা স্লাইডে দেখা যাচ্ছে, ওখানে বিরোধী দলের যে সাংসদ আছেন তিনি বক্তব্য শেষ করার ঠিক পরপরই আবার বিরোধী দল থেকে যুক্তি খণ্ডন পর্ব শুরু হয়ে যাবে। অর্থাৎ এখানে সরকার দল প্রস্তাবনা উপস্থাপনের জন্য মানে শুরুতে সময় পেলেও যুক্তি খণ্ডনের শুরুর সুযোগটা পাবে বিরোধী দল। অর্থাৎ এই ক্ষেত্রে স্ট্রাকচারে আমার বিরোধী দলের বক্তব্য শেষ হওয়ার পরপরই বিরোধী দলই আবার যুক্তি খণ্ডন পর্বটা শুরু করবেন। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে যুক্তি খণ্ডনটা কে করবে? এটাও সনাতনী বিতর্ক থেকে একটু আলাদা। সনাতনী বিতর্কতে শুধুমাত্র দলনেতা সুযোগ পান যুক্তি খণ্ডন উপস্থাপন করার জন্য, কিন্তু আপনার যখন আপনি সংসদে বিতর্ক করবেন সেক্ষেত্রে যুক্তি খণ্ডন আপনার দলের দলনেতা এবং উপনেতা দুজনই করতে পারবেন। অর্থাৎ সরকার দল থেকে প্রধানমন্ত্রী এবং মন্ত্রী অর্থাৎ পিএম এবং ডিপিএম তাদের দুজনের যে কোনো একজন এটা করতে পারবে, যে কোনো একজন চাইলেই তাদের বক্তব্য উপস্থাপন করতে পারবে। এবং দুই জায়গা থেকে অর্থাৎ বিরোধী দল থেকেও আপনার প্রথম দুজনের একজন অর্থাৎ এলও অথবা ডিএলও যে কোনো একজন, এটা দলের সিদ্ধান্ত থাকে, এখানে অন্য কোনো হস্তক্ষেপ থাকে না। আপনাদের দল থেকে আপনারা যখন এটাকে বলে প্রিপারেশন টাইম, আপনার যে সময়টুকু আপনার দেওয়া হয় ওখানে আপনার নিজেদের মতো করে ডিসাইড করবেন যে আপনি কি আপনাদের মধ্যে কে যুক্তি খণ্ডন করবে, আপনার কি এলও করবেন নাকি ডিএলও করবেন, এটা আপনাদের দলীয় সিদ্ধান্তের উপরে থাকবে। এটা শুধুমাত্র বিতর্ক শুরুর আগে আপনি স্পিকারকে জানিয়ে দিলেই হবে। কিন্তু সাংসদ যিনি থাকেন সংসদে, সাংসদ কোনোভাবেই যুক্তি খণ্ডন করতে পারবেন না, সাংসদ যুক্তি খণ্ডন করতে পারবেন না এবং তিনি বাদে বাকি দুজনের যে কোনো একজন দুটি দল থেকে যুক্তি খণ্ডন করবেন। এর পরবর্তীতে বিরোধী দলের যখন যুক্তি খণ্ডন শেষ হয়ে গেল তার পরবর্তীতে আবার প্রাইম মিনিস্টার অথবা ডিপিএম অর্থাৎ সরকার দলের যুক্তি খণ্ডনটা উপস্থাপিত হবে এবং এই স্ট্রাকচারের মাধ্যমে আপনার সংসদের 8টা স্পিচ শেষ হবে। অর্থাৎ বিতর্কটা শুরু করবেন সরকার দল, আবার বিতর্কটা শেষ করবেনও সরকার দল। এই পুরো স্ট্রাকচারে আপনার বিতর্ক হবে। যদি 5 মিনিটের বিতর্ক হয় তাহলে গঠনমূলক পর্বের 30 মিনিটের বক্তব্য, তারপরে আরো 3 মিনিট করে 6 মিনিট, মোট 36 মিনিটের বিতর্ক। আর যদি 7 মিনিটের বিতর্ক হয় সেক্ষেত্রে 42 মিনিটের গঠনমূলক পর্ব এবং পরবর্তীতে আরো 4 মিনিট করে 8 মিনিটের রিপ্লাই স্পিচ, অর্থাৎ 50 মিনিটের একটা মানে বিতর্ক অনুষ্ঠিত হবে এবং তার পরবর্তীতে বাকি আপনাদের রেজাল্ট আলোচনা বা অন্যান্য যে প্রাসঙ্গিক জিনিস আছে সেই সময়টা হবে। তো এটা মূলত আমাদের স্পিচের অর্ডার বা কিভাবে স্ট্রাকচারটা আছে, কিভাবে স্ট্রাকচারালি সংসদের ডিবেটটা রান হবে তার একটা স্ট্রাকচার দেওয়া। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। এতক্ষণ পর্যন্ত বক্তব্যে যদি মনে হয় কোথাও যে অনেক বেশি কঠিন লাগছে, অনেক কথাবার্তা নতুন করে বলা হচ্ছে, সেক্ষেত্রে আপনারা চাইলে একটু প্রশ্ন করতে পারেন যাতে একটু সহজ করে দেই। আর যারা একেবারেই নতুন, আপনাদের শুরুতে হয়তো মনে হতে পারে যে খুব জগা খিচুড়ি টাইপের কথাবার্তা, অনেক কিছু বলে ফেলছেন এবং এত কিছু তো আসলে মনে রাখা সম্ভব না। জিনিসটা এরকম না। যেহেতু আমি শুরুর দিন বলছি,
আমি অনেকগুলো টার্ম নতুন লাগতে পারে, অনেকগুলো শব্দ নতুন লাগতে পারে, স্ট্রাকচারটা একটু নতুন লাগতে পারে, কিন্তু একটা বা দুটো বিতর্ক করার পরই আপনি আসলে একেবারে আপনার আয়ত্তে চলে আসবে স্ট্রাকচারটা কিরকম। কারণ এটা একেবারেই কঠিন কিছু না। আমরা যখন স্টেপ বাই স্টেপ বলি তখন অনেক কিছু বলতে হয়, অনেক কিছু ব্যাখ্যা করতে হয়, কিন্তু যখন আপনি প্রসেসটা শুরু করবেন তখন এটা একেবারেই মানে খুব জটিল কিছু না, একেবারেই সহজ একটা স্ট্রাকচার এবং খুব সহজে মনে রাখার মতো একটা স্ট্রাকচার। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি কোনো প্রশ্ন নাই, খুবই ভালো। এটার দুটা মানে, একটা হতে পারে যে কেউ আমার কথা আসলে শুনছেন না মনোযোগ দিয়ে, অথবা এটা হতে পারে যে আচ্ছা সেশনটা আসলে খুব ভালো হচ্ছে, সবাই খুব ভালো বুঝছি। তো দুটোর একটা হতে পারে। আমরা পরবর্তী স্লাইডে মুভ করি। আচ্ছা, এটা একটু টেকনিক্যাল জায়গায় চলে আসলাম আমরা এবার, যে আচ্ছা একটা প্রশ্ন আছে, সাংসদ কেন যুক্তি খণ্ডন করতে পারে না, তার কি কোনো কারণ আছে আপু? আচ্ছা ঠিক আছে, এইটার স্পেসিফিক কারণ বলতে এটাই নিয়ম। যেহেতু আপনার দলের যুক্তিগুলো উপস্থাপিত হয়ে গিয়েছে একদম মূল অংশগুলো, আর এই যুক্তি খণ্ডনের ঠিক আগের স্পিচটাই সাংসদের থাকে। তো সাংসদ তার স্পিচে অলরেডি যুক্তি খণ্ডন করে এবং সাংসদের মূল বক্তব্যের কাজই থাকে যুক্তি খণ্ডন করা। তো সাংসদ তার স্পিচটা মানে যেহেতু তার আগেই দেন, এবং সংসদীয় ফরম্যাটে সাংসদ যুক্তি খণ্ডন করেন না, এবং সেই তার কারণেই আসলে প্রধানমন্ত্রী এবং মন্ত্রী যুক্তি খণ্ডন করেন। এটার মানে ওভাবে স্পেসিফিক কারণ বলতে এটাই রুলস, এটাই নিয়ম। তো এই কারণে উনি যুক্তি খণ্ডন করেন না। আপু আমাদের অফলাইনে কবে থেকে স্টার্ট হতে পারে? এটা সম্পর্কে আমার আপাতত কোনো ধারণা নাই। এটা সম্পর্কে অবশ্যই ক্লাব থেকে আপনাদেরকে নোটিফাই করা হবে এবং জানিয়ে দেওয়া হবে যখন অফলাইন সেশনগুলো চালু হবে এবং যখন ভার্সিটি খোলা থাকবে বা সবকিছু সাধারণভাবে চলবে। যেহেতু এখন রমজান মাস, আমি শিওর না ভার্সিটি খোলা নাকি বন্ধ, কিন্তু অবশ্যই ভার্সিটি খোলার পরে আপনাদের অফলাইন সেশনগুলো কন্টিনিউ হবে। আচ্ছা, মন্ত্রী তো অনেক থাকে, তাহলে কোনজন শুরু করে পার্লামেন্টে? আচ্ছা, এইটার মানে কোনো স্পেসিফিক ভাবে মন্ত্রী নেই যে কোন মন্ত্রী করবে। মন্ত্রী মানে আমরা যেহেতু বিতর্ক করছি, এটা একটা নির্দিষ্ট ফরম্যাটে করা, এবং এখানে মন্ত্রী মানে শুধুমাত্রই মন্ত্রী, এবং যেই বক্তব্য বা যেই মোশনটা উত্থাপিত হচ্ছে বা যেই বিষয়ে বিতর্ক হচ্ছে সেই বিষয়ের আলোকে আসলে মন্ত্রী তার বক্তব্য প্রদান করেন, মন্ত্রী প্রধানমন্ত্রী দুজনেই। তো এখানে আলাদা করে কোন মন্ত্রী উপস্থাপন করবেন এটার কোনো স্পেসিফিকেশন থাকে না। আচ্ছা, আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা একটু পয়েন্ট নিয়ে ডিসকাশন শুরু করি। আচ্ছা, এই স্ট্রাকচার, এই যে এতক্ষণ আমরা যেটা বললাম যে বক্তব্যগুলো হচ্ছে, ওই বক্তব্যগুলোর মধ্যে তিনটা নিয়ম আছে, মানে এই তিনটা নিয়ম ওই বিতর্ক জুড়ে, বিতর্কের মধ্যেই আছে। এটা নিয়ম বলা যায়, পয়েন্ট বলা যায়, যেটা বিতর্কের মধ্যে উপস্থাপিত হয় এবং বিতর্কে এটা নিয়ে আলোচনা হয়। সেটা হচ্ছে পয়েন্ট অফ ইনফরমেশন একটা, পয়েন্ট অফ অর্ডার একটা, পয়েন্ট অফ প্রিভিলেজ একটা। এই তিনটা জিনিস আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। একটু কঠিন মনে হতে পারে, যদি মনে হয় তাহলে আবার প্রশ্ন করবেন। কঠিন মনে হওয়ার কিছু নাই, কিন্তু যেহেতু একটু নতুন নিয়ম আপনাদের কাছে একটু নতুন লাগতে পারে বা মনে হতে পারে যে অনেক কিছু বলে ফেলছি এরকম। প্রথমে আমি আসি, এই তিনটা পয়েন্টের সবগুলোই আপনি আপনার প্রতিপক্ষের যখন বক্তব্য চলবে, অর্থাৎ আপনি যদি সরকার দল হন, আপনি তো বসে শুনছেন বিতর্কে, মানে যখন বিতর্কটা হচ্ছে আপনি সরকার দল, আপনি বসে বিতর্কটা শুনছেন, আপনার প্রতিপক্ষ অর্থাৎ বিরোধী দলের যে কোনো একজন বক্তা বক্তব্য প্রদান করছে, এই সময় আপনি এই পয়েন্টগুলো উপস্থাপিত করবেন। আপনি আপনার নিজের দলের কোনো বক্তার বক্তব্যের সময় এই পয়েন্টগুলো উপস্থাপন করতে পারবেন না। অর্থাৎ এই তিনটা পয়েন্টের একটা সাধারণ নিয়ম, সেটা হচ্ছে এগুলো উপস্থাপন করতে হবে যখন আপনার প্রতিপক্ষের বিতর্ক চলছে। আপনি যদি সরকার দল হন তাহলে আপনি বিরোধী দলের জন্য এই পয়েন্টগুলো উপস্থাপন করবেন। যদি আপনি বিরোধী দল হন সেই ক্ষেত্রে আপনি সরকার দলের বক্তব্য চলাকালীন এই পয়েন্টগুলো উপস্থাপন করবেন। এবং এই পয়েন্টগুলো উপস্থাপনের একটা নির্দিষ্ট সময় আছে। অর্থাৎ আপনার বক্তব্য, আপনি আপনার প্রতিপক্ষের যিনি মানে বক্তব্য দিচ্ছেন, অর্থাৎ ধরুন আমি যদি উদাহরণ দিয়ে বলি, আপনি আপনি সরকার দলীয় মন্ত্রী, আপনি বসে আছেন এবং বক্তব্য চলছে বা বিতর্ক চলছে বিরোধী দলীয় উপনেতার, অর্থাৎ ডিএলওর স্পিচটা চলছে। এখন কখন আপনি এই পয়েন্টটা উপস্থাপন করতে পারবেন?
আপনার ডিএলও অর্থাৎ বিরোধী দলীয় যে উপনেতা আছে তার বক্তব্য শুরু হওয়ার 1 মিনিট পর থেকে, অর্থাৎ তিনি যদি 7 মিনিটের বিতর্ক করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে প্রথম 1 মিনিট পর্যন্ত আপনি চাইলেও কোনো ধরনের প্রশ্ন করতে পারবেন না, কোনো পয়েন্ট উপস্থাপন করতে পারবেন না। যখনই যিনি সময় খেয়াল রাখছেন বা টাইম কিপার আমরা বলি, যখন টাইম কিপার নোটিফাই করবে যে 1 মিনিট সময় শেষ হয়েছে, সেই সময় থেকে আপনার সময় শুরু হবে। আপনি তখন চাইলে একটা পয়েন্ট উপস্থাপন করতে পারেন ওই বক্তার কাছে। এখন এক্ষেত্রে আবার যখন তার বক্তব্য শেষ হওয়ার 1 মিনিট বাকি থাকবে, অর্থাৎ 7 মিনিটের মধ্যে 6 মিনিট যখন সম্পূর্ণ হয়ে যাবে তার পরবর্তীতেও আপনি চাইলে আর কোনো পয়েন্ট উপস্থাপন করতে পারবেন না। অর্থাৎ শুরুর 1 মিনিট এবং শেষের 1 মিনিট এই দুইটা সময় আপনি চাইলেও কোনো প্রশ্ন করতে পারবেন না, কোনো পয়েন্ট উপস্থাপন করতে পারবেন না। মাঝখানের যে সময়টা আছে এই সময়ে আপনি যে কোনো পয়েন্ট উপস্থাপন করতে পারবেন। একইভাবে 5 মিনিটে যদি বক্তব্য হয় তাহলে প্রথম 1 মিনিটে পারবেন না এবং 4 মিনিটের পরবর্তীতে 4 মিনিট থেকে 5 মিনিট পর্যন্ত সময়টাতে আপনি পারবেন না। মাঝখানের যে 3 মিনিট অংশ আছে এখানে আপনি চাইলে আপনার পয়েন্টটা উপস্থাপন করতে পারবেন। এখন আসি এই পয়েন্টটা আসলে কি, বা এই পয়েন্টগুলোর ব্যাখ্যাতে আসি। প্রথমেই আছে পয়েন্ট অফ ইনফরমেশন। এইটা খুবই সাধারণ একটা নিয়ম। আপনার প্রতিপক্ষ, আমি যেটা বলছিলাম যে আপনার প্রতিপক্ষের যে কোনো বক্তা তিনি যখন তার বক্তব্যটা উপস্থাপন করছেন তখন আপনি ওই 1 মিনিট থেকে প্রথম 1 মিনিট এবং শেষের 1 মিনিট বাদ দিয়ে বাকি সময়টাতে আপনি আপনার ওই বক্তার কাছে, আপনার প্রতিপক্ষের বক্তার কাছে একটা প্রশ্ন উপস্থাপন করতে পারেন, যা কিছু বলতে পারেন। আপনি বলতে পারেন যে আমার একটা প্রশ্ন আছে, আপনি বলতে পারেন যে পয়েন্ট অফ ইনফরমেশন আছে আমার একটা, এবং আপনি তার কাছে একটা প্রশ্ন করবেন। এখন প্রশ্নটা কি হতে পারে? যে কোনো কিছু হতে পারে, অবশ্যই বিতর্কের সাথে প্রাসঙ্গিক। আপনি হয়তো ওনার বক্তব্যের কোনো একটা বিষয় আপনি বুঝতে পারছেন না, আপনার কাছে মনে হচ্ছে যে একটা প্রশ্ন করলে, ওই প্রশ্নটা করলে বা একটা সম্পূরক প্রশ্ন করলে আপনি ওই সে যে অংশটা বিশ্লেষণ করছে সেটাকে আরেকটু ভালোভাবে বুঝতে পারবেন। তখন সেই ক্ষেত্রে আপনি তার কাছে একটা প্রশ্ন রাখতে পারবেন যে আমার একটা প্রশ্ন আছে। এই মানে যেহেতু আপনি তাকে প্রশ্নটা করছেন, সেই বক্তা চাইলে আপনার প্রশ্নটা গ্রহণ করবে। তিনি বলতে পারেন যে জি বলুন। তিনি যখন বলার পারমিশন আপনাকে দিবেন, আপনি তখন আপনার প্রশ্নটা উপস্থাপন করবেন। কিন্তু বক্তা যদি চায় যে তিনি আপনার প্রশ্নের উত্তর দিবেন না, তিনি তার স্পিচটাই কন্টিনিউ করতে থাকবেন, তখন তিনি আপনাকে থামিয়ে দিতে পারেন যে না, আমি আপনার প্রশ্নটা এখন নিব না। সেই ক্ষেত্রে আপনি আর কোনো যুক্তিতর্ক করবেন না যে না, আমাকে আপনার প্রশ্নটা মানে আপনাকে আমার প্রশ্নের উত্তর দিতেই হবে, বা আপনি এটা নিয়ে একটা মানে গোলযোগ সৃষ্টি করা, এটা আপনি করতে পারবেন না। আপনি যদি উনি বলেন যে না, আপনি প্রশ্নের উত্তর দিবেন না, আমি এখন প্রশ্ন নিব না, তখন আপনি আর কোনো প্রশ্ন করতে পারবেন না, আপনি বসে যাবেন। এখানে আপনি 15 সেকেন্ড সময় পাবেন। আপনি যদি চান যে না, এই প্রশ্নটা খুবই জরুরি, আমার দরকার যে এই প্রশ্নের উত্তর আমাকে জানতেই হবে, তখন সেক্ষেত্রে আপনি 15 সেকেন্ড পরে চাইলে ওই 4 মিনিটের আগে চাইলে আপনি এই প্রশ্নটাকে আরেকবার করতে পারেন, অথবা আপনি নতুন একটা প্রশ্ন আপনার মাথায় এসেছে তার বক্তব্য শুনতে শুনতে যে না, আমি একটা অন্য প্রশ্ন করতে চাই, এটাও আপনি চাইলে করতে পারবেন। অর্থাৎ এই প্রশ্নটা আপনি উপস্থাপন করবেন মূলত পয়েন্ট অফ ইনফরমেশন থাকে আপনার বিরোধী দলীয় বক্তার কাছে, এবং বক্তা চাইলে এটাকে নিতে পারে, বক্তা চাইলে না নিতে পারে, এটা বক্তার উপরে, এবং আপনি সেই হিসেবে আপনার প্রশ্নটা উপস্থাপন করবেন। এবং এখানে আপনার আপনি যদি উনি প্রশ্নের উত্তর দিতে না চান, আপনি কোন ধরনের জোরাজুরি করতে পারবেন না। এটাই হচ্ছে সাধারণ নিয়ম, এবং এখানে খুব মানে কঠিন কিছু নাই। এবং আপনি এই পয়েন্ট অফ ইনফরমেশনটা আপনার প্রতিপক্ষের যে কোনো মানে বক্তব্যের সময় আপনি এটা আসলে জিজ্ঞাসা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তার পরবর্তীতে আসে পয়েন্ট অফ অর্ডার এবং পয়েন্ট অফ প্রিভিলেজ। এই দুটোর কথা একটু বলে রাখি। এখন বাংলা বিতর্কের যে প্র্যাকটিসটা হয়, বা এখন আমরা সার্কিটে যে ধরনের বিতর্ক করি, পয়েন্ট অফ অর্ডার এবং পয়েন্ট অফ প্রিভিলেজটা বেশিরভাগ টুর্নামেন্টে বা বেশিরভাগ প্রতিযোগিতাতে থাকে না। অর্থাৎ পয়েন্ট অফ অর্ডার এবং পয়েন্ট অফ প্রিভিলেজটাকে একটু তুলে দেওয়া হচ্ছে। তো এটা নিয়মগুলো যখন একটু ব্যাখ্যা করব, আমি শেষে বলার চেষ্টা করব যে কেন থাকে না, বা এইটা আসলে কেন এই নিয়মটা প্র্যাকটিস করা হয় না এখন আর। বাট পয়েন্ট অফ অর্ডারটা কখন হয়? যখন, আচ্ছা, এই পয়েন্ট অফ প্রিভিলেজ এবং পয়েন্ট অফ অর্ডার, এই দুটো অর্ডার বা দুটো পয়েন্টই কিন্তু আমি স্পিকার বা বিচারকের কাছে উপস্থাপন করব। এই সময় আমি আর প্রতিপক্ষের বক্তাকে উপস্থাপন করব না। প্রতিপক্ষের বক্তব্য চলছে, আমার হয়তো ডিএলওর বক্তব্য চলছে বা এলওর বক্তব্য চলছে,
তাদের বক্তব্যের ওই যে মানে নিয়মটা কিন্তু একই, যে শুরুর 1 মিনিট এবং শেষ 1 মিনিট আমি পারবো না, মাঝখানের সময়টাতে কোনো একটা সময় আমার কাছে মনে হয়েছে যে এই সময়টাতে তার বক্তব্যে এখানে পয়েন্ট অফ অর্ডার বা পয়েন্ট অফ প্রিভিলেজ উত্থাপন করা উচিত, তখন আমি এটা সরাসরি মাননীয় স্পিকারকে বলবো যে মাননীয় স্পিকার, আমার একটা পয়েন্ট অফ অর্ডার অথবা একটা পয়েন্ট অফ প্রিভিলেজ আছে। এবং মাননীয় স্পিকার তিনি এটা মানে এমন হবে না, আগে যেহেতু একটা লিবার্টি ছিল যে প্রশ্নটা পয়েন্ট অফ ইনফরমেশনের ক্ষেত্রে চাইলে নেওয়া যাবে চাইলে না নেওয়া যাবে, কিন্তু এখানে আর সেই বিষয়টা নেই। আপনার পয়েন্ট অফ অর্ডার এবং পয়েন্ট অফ প্রিভিলেজ যদি তোলা হয়, আপনি অবশ্যই সেটা উপস্থাপনের সুযোগ পাবেন। অর্থাৎ আপনাকে মাননীয় স্পিকার তখন প্রতিপক্ষের যে বক্তব্যটা চলছে সেটাকে থামিয়ে দিবেন, বলবেন যে একটু অপেক্ষা করুন, তখন উনি আপনাকে সুযোগ দিবেন যে আপনার পয়েন্টটা উপস্থাপন করুন, এবং তখন আপনি আপনার পয়েন্টটা, আপনার যে অর্ডারটা অথবা প্রিভিলেজটা আছে সেটা আপনি স্পিকারকে বলবেন যে আমার এই অভিযোগটা আছে। তখন এর প্রেক্ষিতে মাননীয় স্পিকার তার সিদ্ধান্তটা নেবেন এবং তিনি তার পরবর্তীতে তার বক্তব্য প্রদান বা বক্তব্য কন্টিনিউ করার সুযোগটা দিবেন, অর্থাৎ প্রতিপক্ষের বক্তব্য কন্টিনিউ করার সুযোগ দিবেন। এখন এখানে আসি যে কখন কখন পয়েন্ট অফ অর্ডার বা কখন পয়েন্ট অফ প্রিভিলেজটা আসবে। শুরুতেই যদি এমন হয় যে আপনার প্রতিপক্ষ স্ববিরোধী বক্তব্য দিচ্ছে, জিনিসটা কেমন, যেহেতু আপনারা এখনো আর্গুমেন্টেশন বা এখনো কেস বিল্ডিং ওই জায়গাগুলোতে সেশনগুলো পাননি, যখন আপনি সেই সেশনগুলো পাবেন তখন আপনি আরেকটু ক্লিয়ার হবেন। আমি তারপরেও একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি যে ধরুন আমি কোনো একটা বিষয়ে কথা বলছি, যে আমার কাছে আমাদের সংসদের আজকে বিতর্কের বিষয়টা হলো যে এই সংসদ মনে করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোটা পদ্ধতি বাতিল হওয়া উচিত। এখন এটা যদি আমার আলোচনার বিষয় হয়, তাহলে সেক্ষেত্রে ধরুন আপনার প্রতিপক্ষের বিরোধী দল বলে আসলেন যে না, কোটা পদ্ধতি আসলে থাকা উচিত, যেহেতু অনেক আন্ডার প্রিভিলেজড মানুষ আছে এবং অনেক মানুষ আছে যারা আসলে আমাদের মেইন স্ট্রিমে আসতে পারে না। সো আমার সেই মানুষগুলোকে আমি সুবিধা দেওয়ার জন্য বা তাদেরকে মেইন স্ট্রিমে আনার জন্য আমি কোটা পদ্ধতি চাই বা কোটা পদ্ধতি দরকার আছে। এখন পরবর্তীতে তার দলেরই আরেকজন বক্তা এসে বিতর্ক করা শুরু করলেন যে না, কোটা পদ্ধতি আসলে দরকার, কারণ আমি কিছু মানুষকে বিশেষ চাহিদা মানে বিশেষ সুবিধা দিতে চাই, আমি কিছু মানুষকে আসলে এক্সট্রা কিছু প্রিভিলেজ দিতে চাই এবং সেইটার মাধ্যমে তারা উন্নতি করবে। অর্থাৎ এটা পরস্পর স্ববিরোধী। আপনি কিছু মানুষকে আসলে বিশেষ সুবিধা দেওয়া বা তাদেরকে কোনো অনাকাঙ্ক্ষিত কিংবা আলাদা করে উপরে তোলার জন্য কিন্তু কোনো সুবিধা এখানে দিচ্ছেন না। আপনার সুবিধাটা হওয়া উচিত কিছু আন্ডার প্রিভিলেজ মানুষের জন্য। সো এখানে ওনার দলেরই প্রথম বক্তা এবং ওনার দলেরই দ্বিতীয় বক্তা, দুইজনের যে বক্তব্য আছে এটা পরস্পর বিরোধী, তাদের একজনের কথার সাথে আরেকজনের কথা মিলছে না। অর্থাৎ এমনও হতে পারে যে ওই বক্তা বক্তব্য প্রদান করছেন, তার বক্তব্যেরই শুরুতে তিনি এক লাইন বলেছেন, পরবর্তী লাইন মনে হচ্ছে যে না, তার আগের কথার সাথে পরের কথা তো মিলছে না। সো এই ক্ষেত্রে আপনি চাইলে অর্ডার তুলতে পারেন এবং সেটা তুলবেন আপনি মাননীয় স্পিকারের কাছে, যে মাননীয় স্পিকার, তিনি যে এই বক্তব্যটা দিয়েছেন তার আগে তো তিনি ওই কথাটা বলেছেন, তার ওই কথার সাথে এই কথা পরস্পর বিরোধপূর্ণ। তো এই কথাটা যদি আপনি মাননীয় স্পিকারকে তোলেন, ওনার কাছে যদি মনে হয় যে এটা গ্রহণযোগ্য, তিনি পরবর্তীতে তার বিচার কার্যে হয়তো ওনাকে একটু নম্বর কমিয়ে দিবেন, অথবা এটার জন্য তাদের যে যুক্তি আছে সেই যুক্তিটা একটু দুর্বল হয়ে যাবে, এই ধরনের একটা সুবিধা আপনি আপনার দলীয় অবস্থান থেকে পেতে পারেন পয়েন্ট অফ অর্ডারের ক্ষেত্রে। তার পরবর্তীতে আসে সাংসদ কিংবা যুক্তি খণ্ডনে নতুন যুক্তি প্রদান করা। অর্থাৎ সাংসদ যখন বিতর্ক করছে, একেবারেই বিতর্কের শেষ, অর্থাৎ আপনার প্রতিপক্ষের বিতর্কে অলরেডি দুটো স্পিচ শেষ হয়ে গিয়েছে, তার দলের নেতা উপনেতা দুইজনই মানে বিতর্ক করে ফেলেছে এবং তাদের একটা দলীয় অবস্থান পরিষ্কারভাবে আছে আপনার কাছে, তাদের যুক্তিগুলো কি সেটা আপনি জানেন। কিন্তু তাদের সাংসদ যখন বিতর্ক করতে আসলেন বা বক্তব্য দিতে আসলেন, তখন দেখলেন যে একেবারেই নতুন একটা কথা বলছে, যে কথাটা কোনোভাবেই মানে যেই যুক্তির কোনো কথা তার আগের দুজন বক্তা থেকে আসেনি। তখন সেই ক্ষেত্রে আপনি যখন দেখছেন যে একেবারে নতুন একটা কথা, তখন আপনার কাছে মনে হচ্ছে যে এই কথাটা যেহেতু সংসদের একেবারে শেষে এসেছে, তাহলে এটার বিরোধিতা করার জন্য তো আমার কাছে মানে এনাফ সময় নাই। কারণ আপনার যদি বিরোধী দলের সাংসদ যদি নতুন যুক্তি দেয়, তার মানে কি আপনার কনস্ট্রাকটিভ যে অর্ডারটা আমরা দেখেছি, স্পিচের যে অর্ডারটা আছে, সেই অর্ডারে কিন্তু আপনার আর কনস্ট্রাকটিভে কোনো স্পিচ দেওয়ার জায়গা নেই। তখন সেই ক্ষেত্রে আপনি কিন্তু এটা ভাবতে পারেন যে না, এই
যুক্তিটা যেহেতু নতুন, এটা আমার একটু নোটিফাই করা দরকার। তখন সেই ক্ষেত্রে আপনি অর্ডারটা তুলতে পারেন এগেইন মাননীয় স্পিকারের কাছে, যে মাননীয় স্পিকার, তিনি যে যুক্তিটা এনেছেন এটা তো একেবারেই নতুন যুক্তি। এখন এটা এখানে আবারও এই সিদ্ধান্তটা মাননীয় স্পিকারের উপরে। তার কাছে যদি মনে হয় যে না, এটা তো নতুন যুক্তি না, তার আগের দুজন এই রিলেটেড কথাবার্তা বলেছে, তো এটা একেবারে যে নতুন যুক্তি তা না, কিন্তু তখন সেই ক্ষেত্রে উনি এটাকে বিবেচনায় রাখতে পারেন। অথবা তার কাছে যদি মনে হয় যে না, এটা একেবারেই নতুন যুক্তি, তখন সেই ক্ষেত্রে তিনি সাংসদকে বলতে পারেন যে আপনি যেটা বলছেন এটা নতুন হচ্ছে, আপনি এইটাকে বাদ রেখে আপনি আপনার বক্তব্যটা কন্টিনিউ করেন, এভাবেও হতে পারে। তো এই পুরো স্ট্রাকচারটা হচ্ছে পয়েন্ট অফ অর্ডার। আমি যদি একটু সারমর্ম করে বলি, পয়েন্ট অফ অর্ডারটা আপনি তুলবেন মাননীয় স্পিকারের কাছে যখন আপনার প্রতিপক্ষ দলের যে কোনো বক্তার বিতর্ক চলছে। ও পয়েন্ট অফ অর্ডার এবং প্রিভিলেজ আপনি যুক্তি খননের সময় তুলতে পারবেন, এটা শুধুমাত্র গঠনমূলক পর্বের জন্য। তো আপনি ওই বিতর্ক চলাকালীন সময় আপনি এটা তুলতে পারবেন। যদি এরকম সিচুয়েশন হয় যে আপনার কাছে মনে হচ্ছে যে তাদের বক্তব্য পরস্পরের সাথে মিলছে না, অথবা তারা একটা নতুন জিনিস উপস্থাপন করছে একেবারে শেষে এসে বা যুক্তি খণ্ডনে এসে, যেটা একেবারেই বিতর্কের সাথে রিলেভেন্ট না, তখন সেই ক্ষেত্রে আপনারা অর্ডারটা তুলতে পারেন। পয়েন্ট অফ অর্ডার এবং ইনফরমেশন, অনেক কথা বলে ফেলছে একসাথে। যদি এতটুকু পর্যন্ত কোনো প্রশ্ন থাকে ওটা আপনারা করতে পারেন, আমি তার পরবর্তী লাস্টে প্রিভিলেজে যাব। আচ্ছা, আমি একটু প্রশ্ন দেখি যে আচ্ছা, কোনো প্রশ্ন আমি দেখতে পাচ্ছি না, তাহলে আমি ধরে নিচ্ছি যে এই পর্যন্ত আপনাদের কোনো প্রশ্ন নেই। যদি থাকে অবশ্যই আপনারা কমেন্টে লিখে দিবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তার পরবর্তীতে আমাদের আরেকটা পয়েন্ট বাকি আছে, সেটা হচ্ছে পয়েন্ট অফ প্রিভিলেজ। এটা একটু সহজ। প্রিভিলেজ বলতে বা পয়েন্ট অফ পার্সোনাল প্রিভিলেজও বলা হয়। এক্ষেত্রে বিতর্ক, আমরা অবশ্যই তর্কের মাধ্যমেই একটা বিতর্কের সেশন চলে, কিন্তু তার মানে এই না যে আপনি আপনার যে প্রতিপক্ষের বিতার্কিক আছেন অথবা স্পিকার আছেন সংসদে, আপনি কোনো সংসদের আচরণবিধি আপনি লঙ্ঘন করতে পারবেন না। অর্থাৎ আপনি ধরেন উদাহরণের জন্যই, আপনি যদি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণাত্মক কোনো কথা বলে ফেলেন, যেমন হয়তো আমি একটু মানে উদাহরণস্বরূপ বলতে চাই, যেমন ধরেন আপনি বলেন যে আপনি কেন পাগলের মতো কথা বলছেন, অথবা আপনি এভাবে কাউকে আপনি কোনো ব্যক্তিগতভাবে আক্রমণাত্মক কোনো রিমার্ক প্রদান করা, বা খুব বেশি উত্তেজিত হয়ে গিয়ে তাকে এমন ভাবে আঘাত করা যেখানে তার কোনো পরিচয় বা তার নিজের কোনো একটা তার ব্যক্তিগতভাবে তিনি আঘাত পাচ্ছেন, বা কারো জাতি, ধর্ম, বর্ণ, তার জেন্ডার, যে কোনো বিষয়ে আপনি একটা নেতিবাচক মন্তব্য করলেন যেটা সংসদের আচরণবিধির বাইরে, সেই ক্ষেত্রে আপনার প্রতিপক্ষ চাইলে আপনার বক্তব্য চলাকালীন এই পয়েন্ট অফ প্রিভিলেজটা তুলতে পারে স্পিকারের কাছে। অথবা আপনি বসে আছেন, আপনার প্রতিপক্ষের বিতর্ক চলছে, আপনার কাছে মনে হলো যে আপনার প্রতিপক্ষ যে লাইনটা বলেছে সেখানে তিনি আপনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন, বা এমন হতে পারে যে আপনার কাছে মনে হচ্ছে যে তিনি এমন ভাবে কথা বলেছেন যেখানে আপনাকে হেয় করা হয়েছে, আপনাকে ছোট করা হয়েছে। এভাবে ব্যক্তিগত আক্রমণাত্মক যদি কোনো পয়েন্ট যদি আপনার কাছে মনে হয় আসে, তখন সেক্ষেত্রে সেটাকে পয়েন্ট অফ প্রিভিলেজ বলা হয়। এটাও আপনি স্পিকারের কাছে বলবেন। উদাহরণস্বরূপ, যখন আপনার কাছে মনে হবে যে আপনাকে হেয় করা হয়েছে, আপনি তখন তার স্পিচের মাঝখানে আপনি তখন মাননীয় স্পিকারকে বলবেন যে আমার একটা পয়েন্ট অফ প্রিভিলেজ আছে। তখন আগের ওই পয়েন্ট অফ অর্ডারের মতোই স্পিকার তখন তাকে থামিয়ে দিবেন এবং আপনাকে বলবেন যে হ্যাঁ, আপনার পয়েন্ট অফ প্রিভিলেজটি উত্থাপন করুন। তখন আপনি বলবেন যে মাননীয় স্পিকার, তিনি আমার সম্পর্কে বা আমার দলের অন্য একজন বক্তার সম্পর্কে তিনি এভাবে কথা বলেছেন, বা এই লাইনের মাধ্যমে তিনি এই আচরণবিধিকে লঙ্ঘন করেছেন, এবং আমি এই বিষয়ে আমার অভিযোগ জানাচ্ছি। তখন মাননীয় স্পিকার যিনি আছেন তিনি এটাকে নোটিফাই করবেন, এবং ওনাকে হয়তো বলবেন, যদি এমন হয় যে খুব বেশি খারাপ নেতিবাচক কিছু বলেছেন, তখন তিনি তাকে বলবেন যে আপনি এটা থেকে বিরত থাকবেন, অথবা তিনি এটাকে নোট করবেন, পরবর্তীতে সেটা মার্কিং একটা প্রভাব ফেলতে পারে। এবং আরেকটা বিষয় পয়েন্ট অফ প্রিভিলেজ হয় যখন আপনার বক্তব্যকে মিসকোট করা হয়। এখন মিসকোটটা কেমন? ধরুন আপনি বলেছেন যে কোটা পদ্ধতির ক্ষেত্রে একই উদাহরণ ব্যবহার করছি। আপনি বলেছেন যে আমরা চাই কোটা পদ্ধতি বাতিল হোক, কারণ এর মাধ্যমে কিছু মানুষ তারা অনৈতিক সুবিধা পাচ্ছে। অথবা এমন হতে পারে যে
এখানে সমাজের যে সমতা আছে বা সাম্য আছে এটা নষ্ট হচ্ছে, কারণ সবার জন্য সমান সুযোগ সুবিধা হচ্ছে না, এটা আপনি বলেছেন। সেক্ষেত্রে উনি যখন আপনার বক্তব্যের যুক্তি খণ্ডন করতে আসলেন, ওনার বক্তব্যের প্রতিপক্ষ যখন বক্তব্য দিতে উঠলেন, তখন তিনি বলা শুরু করলেন যে সরকার দল থেকে উনি বলেছেন যে আপনি যখন কোটা পদ্ধতি রাখবেন, কোটা পদ্ধতি রাখার মাধ্যমে কোটা পদ্ধতি উনি বাতিল করতে চাচ্ছেন, কারণ উনি চাচ্ছেন যে এই মানুষগুলো কখনো উন্নতি না করতে পারুক। অর্থাৎ আপনি যে কথাটাকে বলেছেন সেটাকে উনি ঘুরিয়ে একটা ভিন্ন অর্থ দিয়ে, অথবা একটা নেতিবাচক, অথবা যে কথাটা আপনি বলেননি, যেটাকে আপনি বোঝাননি, সেই লাইনটা আপনার কথাকে ব্যবহার করে তিনি একটা মিথ্যা কথা বললেন, অথবা এটাকে ঘুরিয়ে উপস্থাপন করলেন, মিস রিপ্রেজেন্টেশন যেটাকে বলে, বা এটাকে এমন ভাবে ব্যাখ্যা করলেন যেটা আপনার ব্যাখ্যার সাথে কোনোভাবে মিল নেই। তো এমন যদি হয়, সেক্ষেত্রে আপনার কাছে মনে হবে যে উনি আপনাকে মিসকোট করছে অথবা মিসরিপ্রেজেন্টেশন করছে আপনার বক্তব্যের। তখন আপনি আবারও মাননীয় স্পিকারের কাছে তখন আপনার পয়েন্টটা উপস্থাপন করতে পারেন যে, মাননীয় স্পিকার, আমার কাছে মনে উনি যে কথাটা বলেছেন আমি তো এই কথাটা এইভাবে বলিনি, আমি যে কথাটা বলেছি উনি আমার কথাকে ভিন্নভাবে বা ভুল ব্যাখ্যা দিচ্ছেন আমার কথার। এই কথাটা আপনি তখন মাননীয় স্পিকারকে বললে তখন মাননীয় স্পিকার আবার সেই বেসিসে ডিসিশনটা নেবেন। এখন এই দুটো পয়েন্ট, পয়েন্ট অফ অর্ডার এবং পয়েন্ট অফ প্রিভিলেজ, এই দুটো আপনার বিতর্কে, এখন আমি যেটা বলেছি শুরুতে যে একটু কম ব্যবহৃত হয়, কারণ যেহেতু এগুলো দেখা যাচ্ছে বা বিতর্ক চলাকালীন মাননীয় যিনি বিচারক আছেন, যিনি মাননীয় স্পিকার বসে আছেন, বা জাজ প্যানেলে যারাই আছেন, তারা এই জিনিসগুলো বুঝতে পারছেন। বিতর্ক শুরু যখন হচ্ছে বা বিতর্ক যখন চলছে, যদি কোনো নতুন যুক্তি আসে তারা তো শুনেই বুঝছেন যে আচ্ছা এটা তো নতুন যুক্তি, এটা তো আগে কেউ বলেনি। তো সেই ক্ষেত্রে বিতর্কের মানে সংসদের যাতে খুব বেশি ইন্টারাপশন না হয়, কারণ দেখা যায় মাঝে মাঝে এমন হয় যে মানে আগে যেটা হতো বা একটু প্র্যাকটিস এরকম হয়ে যায় যে শুধুমাত্র বিরোধী দল বক্তব্য চলছে, তার বক্তব্যের ফ্লোটাকে থামিয়ে দেওয়ার জন্য, মানে আমি দেখছি যে তিনি ভালো বিতর্ক করছেন, আমি তাকে একটু ইন্টারাপ্ট করলে হয়তো তার ফ্লোটা নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি একটা পয়েন্ট অফ অর্ডার তুলে বসলাম, একটা পয়েন্ট অফ প্রিভিলেজ তুলে বসলাম, যেটা আসলে যৌক্তিক না। তো এভাবে দেখা যাচ্ছে যে বিতর্কের যে সৌন্দর্য, একটা বিতর্কের যে ফ্লো, যে যুক্তির মাধ্যমে যুক্তির যে একটা ধারাবাহিকতা থাকে, ওই ধারাবাহিকতা নষ্ট হয় বা সংসদে অনেক বেশি ইন্টারাকশন হয়। সো এইটাতে দেখা যায় যে সংসদের যে পুরো সেট আপটা থাকে বা যে একটা এনভায়রনমেন্ট থাকে, ওই এনভায়রনমেন্টটা ওভাবে সুন্দরভাবে থাকে না, এবং যার কারণে পয়েন্ট অফ প্রিভিলেজ আর পয়েন্ট অফ অর্ডার এটাকে একটু কম প্র্যাকটিস করা হচ্ছে এখন, যেহেতু ধরে নেওয়া হচ্ছে যে এই ধরনের কোনো আচরণবিধির লঙ্ঘন যদি হয় বা এই ধরনের কোনো জায়গা যদি আসে, তাহলে সেটা বিচারক তিনি বিবেচনা করবেন বা বিচারক কার্যে যারা আছেন ওখানে তারা বিবেচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এবং যদি এমন হয় যে পয়েন্ট অফ প্রিভিলেজের জায়গাটা, যে কেউ কাউকে খুব বেশি আক্রমণাত্মক কথা বলে ফেলেছে বা খুব বেশি নেতিবাচক কিছু হয়েছে, সেটা প্রতিযোগিতার ক্ষেত্রে আমাদের সমতা সংরক্ষণ থাকেন, তো তারাও জিনিসটা পরবর্তীতে দেখতে পারেন। তো এটা বিচার কার্যে বা বিতর্কের ক্ষেত্রে এটা এখন বর্তমানে যে প্র্যাকটিস আছে এটা একটু কম ব্যবহৃত হয়। আপাতত এটা হচ্ছে প্রাইমারি ডিসকাশন। আমি একটু কমেন্ট দেখি যে কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, রেকর্ড থাকলে ভালো হবে। এটা যেহেতু ফেসবুক লাইভ, এটা আমার মনে হয় এমনিতেই রেকর্ড থাকার কথা, তাও আপনাদেরকে দিয়ে দেওয়া হবে সেশনটা, আপনারা যদি চান তাহলে পরবর্তীতে দেখতে পারেন। স্ক্রিনে প্রিভিলেজ পার্টটা দেখা যাচ্ছে না। আচ্ছা শামস, একটু চেক করবেন যে স্ক্রিনে পুরোটা দেখা যাচ্ছে কিনা, পুরোটা শো হচ্ছে কিনা। আপু এটা আসলে স্লাইড একটু এরর হয়েছিল, আমরা চেক করি নাই তখন, এই জন্য আমরা দুঃখিত। আচ্ছা, স্লাইড থেকে কেটে গিয়েছে আই গেস। আচ্ছা, এইটা আমি যেহেতু বলেছি দুটো পয়েন্ট, এখানে দুটো পয়েন্ট আছে, আমি আবারও একটু রিপিট করে দিব। প্রথমে পয়েন্ট অফ প্রিভিলেজটা উত্থাপিত হবে যখন আপনার কোনো আক্রমণাত্মক বক্তব্য আসবে প্রতিপক্ষ থেকে, তখন আপনি আসলে পয়েন্ট অফ প্রিভিলেজটা উত্থাপন করবেন, এবং যখন আপনার প্রতিপক্ষ আপনার যুক্তিকে ভুলভাবে ব্যাখ্যা করবেন বা ভুলভাবে উপস্থাপন করবেন, তখন আপনি পয়েন্ট অফ প্রিভিলেজটা তুলতে পারবেন। এই দুটো পয়েন্টই ওখানে লেখা আছে, আশা করি অসুবিধা হবে না, এবং এই স্লাইডটা আমি দিয়ে দিব, এটা আপনাদের কাছে পৌঁছে যাবে। পয়েন্ট উত্থাপন করলে কি আলাদা মার্কিং আছে? না, পয়েন্ট উত্থাপনের জন্য আলাদা কোনো মার্কিং নেই, কিন্তু আপনি যদি পয়েন্ট উত্থাপন করে এমন কোনো বিষয়
আলোকে মানে আলোকপাত করতে পারেন, এমন কোনো বিষয় হাইলাইট করতে পারেন যেটাতে আপনার প্রতিপক্ষ যিনি বক্তব্য প্রদান করছে তার বক্তব্যে হয়তো একটু মার্কিং এ কম বেশি হতে পারে। এখানে দুটোই হতে পারে। এমন হতে পারে যে আপনি একটা প্রশ্ন উপস্থাপন করেছেন, ধরেন পয়েন্ট অফ ইনফরমেশন, আপনি তাকে প্রশ্ন করেছেন এবং সে তার প্রশ্নের উত্তরটা দিতে পারেনি। তখন সেই ক্ষেত্রে বিচারক যদি মনে করেন যে এই প্রশ্নটা খুব সিগনিফিক্যান্ট ছিল বিতর্কের জন্য, তিনি এবং যেহেতু উনি প্রশ্নের উত্তরটা দিতে পারেননি, তাহলে সেক্ষেত্রে ওনাকে একটু নাম্বার কমিয়ে দিলেও মানে দেয়া হলেও হতে পারে। কিন্তু এটা এমন নয় যে না, তিনি যেহেতু উত্তর দিতে পারেননি তাহলে একদমই মাইনাস মার্কিং। জিনিসটা এমন না, এটা ওই প্রশ্নটা বিতর্কের সাথে কতটুকু সঙ্গতিপূর্ণ সেটার উপর ডিপেন্ড করে। আবার এমনও হতে পারে যে আপনি তাকে একটা প্রশ্ন করেছেন এবং সে ওই প্রশ্নটার উত্তর এতই সুন্দরভাবে দিয়েছে যে সেটা তার দলীয় অবস্থানকে আরো বেশি স্ট্রং করেছে। তখন সেই ক্ষেত্রে তিনি আরো মানে সেই ক্ষেত্রে উনি হয়তো একটু নাম্বার বেশিও পেতে পারেন। তো এই ক্ষেত্রে আপনি যে পয়েন্ট উপস্থাপন করছেন বা পয়েন্ট উত্থাপন করছেন, এটার জন্য আপনি নিজে কোনো মার্ক পাবেন না, কিন্তু আপনার পয়েন্টের উপর বেস করে যার বক্তব্যের সময় আপনি পয়েন্টটাকে উপস্থাপন করছেন তার বক্তব্যের মার্কিং এ কিছুটা হেরফের হলেও হতে পারে, হয়তো কমতে পারে, হয়তো বাড়তেও পারে। আচ্ছা, পয়েন্ট অফ অর্ডার আর পয়েন্ট অফ ইনফরমেশন এগুলোর জন্য স্পিচ দিবে, ওর ডিস্টার্ব হবে না? হ্যাঁ, অবশ্যই ডিস্টার্ব হবে, কিন্তু এই ডিস্টারবেন্সটা একটু কমানোর জন্যই পয়েন্ট অফ অর্ডার এবং পয়েন্ট অফ প্রিভিলেজটাকে একটু কম প্র্যাকটিস করা হয়। আর পয়েন্ট অফ প্রিভিলেজটা আপনি স্থাপন করতে পারবেন, ডিস্টার্ব মানে হবে, কিন্তু যেহেতু সবাই বিতর্ক করে তো অভ্যস্ত, একটা হচ্ছে অভ্যস্ততা থাকে, আর একটা হচ্ছে যে এটা যেহেতু বিতর্কের একটা স্ট্রাকচার এবং ওই সে যে স্পিচটা দিচ্ছে যখন আপনার প্রশ্ন উপস্থাপন শেষ হবে সে আবার নিজের স্পিচটাকে কন্টিনিউ করতে পারে, একটু ডিস্টার্ব হবে কিন্তু সে আবার পরবর্তীতে সেটাকে কন্টিনিউ করবে। পয়েন্ট অফ ইনফরমেশন এবং পয়েন্ট অফ অর্ডারের মধ্যে ডিফারেন্স তো বললে একটু ক্লিয়ার হতো। আচ্ছা, পয়েন্ট পিওএল লেখা, আমি ধরে নিচ্ছি ওটা পয়েন্ট অফ ইনফরমেশন। দুটোর আপনি একটু যদি স্ট্রাকচারটা দেখেন তাহলে আপনি বুঝবেন যে দুটো একেবারেই ভিন্ন। পয়েন্ট অফ অর্ডারটাকে উত্থাপন করা হচ্ছে স্পিকারের কাছে কোনো একটা পয়েন্টকে হাইলাইট করার জন্য, পয়েন্ট বলতে কোনো একটা ভুলকে হাইলাইট করার জন্য, সেটা আপনার প্রতিপক্ষের বিতর্কের সেটা স্ববিরোধিতা হতে পারে কিংবা তার একটা যুক্তির উপস্থাপনের নতুন কিছু সে নিয়ে আসছে সাংসদ কিংবা যুক্তি খণ্ডনে, সেটা হতে পারে। আপনি এটা একটা অভিযোগের মতো যে আপনি স্পিকারের কাছে একটা অভিযোগ করছেন। আর পয়েন্ট অফ ইনফরমেশনটা কোনো অভিযোগ না, সেটা আপনি আপনার প্রতিপক্ষে যিনি বক্তব্য উপস্থাপন করছে তার কাছেই করবেন। যে কোনো বিষয় আপনার প্রশ্ন হতে পারে, আপনি তার বক্তব্যের সাথে রেলেভেন্ট এবং প্রাসঙ্গিক যে কোনো বিষয় নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন এবং আপনি জানতে যেতে পারেন, এবং সেটা আপনার নিজে ক্লিয়ার হওয়ার জন্য হতে পারে, বিতর্ক সম্পর্কিত কোনো তথ্যের জন্য হতে পারে, বা তার যুক্তি নিয়ে আপনি আরেকটু ক্লিয়ার হতে চান সেই বিষয় হতে পারে। তো একটা হচ্ছে শুধুমাত্র প্রশ্ন, আরেকটা হচ্ছে আপনি স্পিকারের কাছে তার বক্তব্য নিয়ে কোনো একটা মানে অভিযোগ জানাচ্ছেন। দুটো স্ট্রাকচারটাই ভিন্ন। আচ্ছা, আর কোনো প্রশ্ন? আচ্ছা, আর কোনো প্রশ্ন আমি দেখতে পাচ্ছি না। আর্থকোয়াক হচ্ছে, আমি আসলে জানি না, যদি এরকম হয়ে থাকে সবাই সাবধানে থাকবেন এবং সেফ থাকবেন। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আচ্ছা, এখানে আমি একটা মোশন দিয়েছি, যে মোশনটা নিয়ে আমি একটু আলোচনা করেছি। এটা শুধুমাত্র মোশন বা বিতর্কের বিষয়, এটা শুধুমাত্র আপনাদেরকে একটু মোশনের স্ট্রাকচারটা বোঝানোর জন্য, অথবা এবং এই উদাহরণটাই আমি বাকি জিনিসগুলো বিশ্লেষণের সময় একটু অল্প অল্প করে ব্যবহার করছি, যাতে আপনাদের একটা বিষয় যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা হলে একটা ধারাবাহিকতা থাকে। তার কারণে এই একটা টপিকে বলছি, এটা একটা র্যান্ডম টপিক, কিন্তু এখান থেকে আপনারা যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে সংসদীয় বিতর্কের যে প্রস্তাবনা থাকে বা মোশন থাকে, সে মোশনের স্ট্রাকচারটা এরকম থাকে, একটু কম বেশি থাকে, কারণ বিতর্কের মোশন ভিন্ন ভিন্ন রকমের থাকে। কিছু কিছু থাকে পলিসি মোশন, কিছু কিছু থাকে অনুতপ্ত মোশন থাকে, কিছু কিছু ক্ষেত্রে প্রিন্সিপাল মোশন থাকে। তো ওই ক্ষেত্রে ওয়ার্ডিং একটু চেঞ্জ হয়, কিন্তু সংসদীয় যে বিতর্ক আছে, সংসদীয় বিতর্কের বিষয়ের স্ট্রাকচার থাকে এরকম যে এই সংসদ, অর্থাৎ যেহেতু সংসদে প্রস্তাবটা উত্থাপিত হচ্ছে, এখানে শুরুতে থাকে এই সংসদ, সেটা যে কোনো একটা বিষয়ের উপর হতে পারে, যে এই সংসদ মনে করে বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কোটা পদ্ধতি বাতিল হওয়া উচিত, বা এই সংসদ বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কোটা পদ্ধতি বাতিল করবে, এটা একটা স্ট্রাকচার। অথবা
আরো অনেক স্ট্রাকচার হতে পারে, যে এই সংসদ মনে করে বাংলাদেশের কারিকুলামে অভিভাবকদের মতামত নেওয়া উচিত। এটা একটা মানে স্ট্রাকচার একই, শুধুমাত্র শব্দ চেঞ্জ হচ্ছে বা বিষয় চেঞ্জ হচ্ছে বিতর্কের, কিন্তু এই একটা কমন স্ট্রাকচার ব্যবহার করা হয়। এবং আপনি যখন দেখবেন যে এই সংসদে এইভাবে একটা মোশন দেওয়া হচ্ছে, তার মানে এটা এশিয়ান পার্লামেন্টারি, ব্রিটিশ পার্লামেন্টারি আছে একই ধরনের হয়, বাট যেহেতু সংসদীয় বিতর্ক সব সংসদীয় বিতর্কের ক্ষেত্রে এভাবেই একটা টপিককে দেওয়া হয়, যে এই সংসদ, তারপরে বিষয়টাকে ব্যাখ্যা করা হয়। পরবর্তী স্লাইডে যাই আমরা। আচ্ছা, এখানে আছে, আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করব, প্রায় 1 ঘন্টা হয়ে গিয়েছে। আপনারা পরবর্তীতে আরো অনেক বেশি যখন সেশনগুলো করবেন, আপনারা এই রোলগুলো সম্পর্কে আরো একটু ক্লিয়ার হবেন। আমি যতটুকু সহজে সম্ভব আপনাদেরকে বলার চেষ্টা করছি, যখন আপনি আর্গুমেন্টেশন সেশনগুলো করবেন বা যুক্তি খণ্ডনের সেশনগুলো করবেন বা ক্যারেক্টারাইজেশন নিয়ে আপনারা আরো ডিটেলস সেশনগুলো করবেন, তখন আপনারা এগুলো সম্পর্কে আরো বেশি ডিটেলসে জানতে পারবেন। যেহেতু স্বল্প সময় পুরো সংসদীয় বিতর্কে সবকিছু একদিনে কভার করা সম্ভব না, আপনারাও সেটা নিতে পারবেন না, সেই ক্ষেত্রে আমরা যতটুকু সংক্ষেপে একদম বেসিক সেশনটা করা সম্ভব সেটাই আমরা করার চেষ্টা করছি। আচ্ছা, এখন আসি, আপনারা তো ইতিমধ্যেই জানেন যে 6 জন বক্তা এবং 6 জন বক্তার স্ট্রাকচারটা কিরকম, কিভাবে বিতর্কটা যাবে। পিএম স্পিচ দিবে, তার পরবর্তীতে এলও স্পিচ দিবে, তার পরবর্তীতে ডিপিএম স্পিচ দিবে, তার পরবর্তীতে ডিএলও, এরপরে যথাক্রমে গভর্নমেন্ট হুইপ এবং অপোজিশন হুইপ। এভাবে একটা গঠনমূলক পর্বের স্ট্রাকচার থাকবে। এটা হচ্ছে গঠনমূলক পর্বে। এশিয়ান পার্লামেন্টারি এবং ব্রিটিশ পার্লামেন্টের বিতর্কের পার্থক্য অনেক কিছুতে আছে। আমরা সেই ডিসকাশনটাতে যদি সময় থাকে আজকে যাব, অথবা অন্য কোনো একদিন আপনারা সেই আলাপটা অবশ্যই পারবেন, যখন ব্রিটিশ পার্লামেন্টারি আপনাদের সেশনটা হবে। ফরম্যাট কিছুটা আলাদা, বাট বিতর্কের বেসিক জিনিসগুলো একই। আচ্ছা, এখন আমরা একটু চলে যাই যে কোন স্পিকারের দায়িত্ব কি। অর্থাৎ এখানে 6 জন বক্তা আছে, ঠিক আছে, কিন্তু 6 জন বক্তার প্রত্যেকের আলাদা আলাদা দায়িত্ব আছে, সবার দায়িত্ব একই না। প্রত্যেক বক্তার নির্দিষ্ট কিছু দায়িত্ব আছে এবং সবাই কম বেশি সেই দায়িত্বগুলোর মধ্যে সীমাবদ্ধ থেকে সেই স্ট্রাকচারের মধ্যে বিতর্ক করার চেষ্টা করে। এখন প্রধানমন্ত্রী, যিনি প্রধানমন্ত্রী থাকেন, তিনি যেহেতু একদম সংসদের শুরুতে আসেন, তার মূল কাজটা হচ্ছে প্রস্তাবটাকে উত্থাপন করা। অবশ্যই তিনি প্রস্তাবটা উত্থাপন করবেন। এর পরবর্তীতে তিনি যেটা করেন সেটা হচ্ছে বিতর্কের প্রেক্ষাপটটা বিশ্লেষণ করেন। 5 মিনিট সময় কিংবা 7 মিনিট সময়ের মধ্যে তিনি শুরুতে যেটা করেন যে প্রেক্ষাপটটা আলোচনা করেন, যে আচ্ছা, আমরা কোটা পদ্ধতি বাতিল করতে চাই, কেন বাতিল করতে চাই, আমরা কোন প্রেক্ষাপটে আছি, বাংলাদেশের প্রেক্ষাপটটা আসলে কিরকম দেখতে, কোটা পদ্ধতি, এই পদ্ধতিটা কেমন দেখতে, কোটা পদ্ধতি কোথায় কোথায় ব্যবহৃত হয়। আমি যদি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বলি, তাহলে কত পার্সেন্ট কোটা পদ্ধতি আছে, এই কোটা যে থাকে, এই কোটা কারা কারা পায়, কাদেরকে কোটা দেওয়া হয় এবং কত পার্সেন্ট করে কোটা দেওয়া হয়। তো এই যে একটা প্রেক্ষাপট আলোচনা, এবং তার পরবর্তীতে তিনি বলার চেষ্টা করেন যে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই প্রেক্ষাপটে আমাদের কাছে মনে হচ্ছে যে কোটা পদ্ধতি এটা বাতিল করা উচিত বা বাতিল হওয়া উচিত, এই জন্য আমি এই প্রস্তাবটা উত্থাপন করছি। অর্থাৎ তিনি পুরো বিষয়ে সম্পর্কে একটা প্রেক্ষাপট দিলেন, যে কোন প্রেক্ষাপটে উনি এই প্রস্তাবটা উত্থাপন করতে যাচ্ছেন, কেন, ওনার আর্জেন্সিটা কি, ওনার এবং ওনার দলের কেন মনে হচ্ছে যে কোটা পদ্ধতিটা বাতিল করা উচিত। এই যে আর্জেন্সি এবং এই যে প্রেক্ষাপটটা, এটা উনি শুরুতে আলোচনা করেন। তার পরবর্তীতে আসে ক্যারেক্টারাইজেশন বা চরিত্রায়ন। এটা নিয়েও আপনারা পরবর্তীতে ডিটেল সেশন পাবেন, আই গেস। এখানে ক্যারেক্টারাইজেশন বা চরিত্রায়ন বলতে আসলে কি বোঝায়। আপনি যখন আপনার বিতর্ক করছেন, বিতর্কের বিষয়ের সাথে অনেকগুলো চরিত্র যুক্ত আছে এবং অনেকগুলো, আমরা এটাকে স্টেক হোল্ডার বলি, অনেক স্টেক হোল্ডার যুক্ত আছে। যেমন আপনি যখন বলছেন যে আপনি বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে আপনি কোটা পদ্ধতি বাতিল করতে চান, তাহলে আপনি শুরুতে বলতে পারেন যে আপনার বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আসলে দেখতে কেমন। এই যে দেখতে কেমন বা পাবলিক বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্য কি কি, এই বৈশিষ্ট্য নিয়ে আপনি আলোচনা করবেন। এটাই হচ্ছে আপনি ক্যারেক্টারাইজেশন করা। অর্থাৎ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় আপনি বলতে পারেন যে এখানে যারা পড়তে আসে তারা অধিকাংশই মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত কিংবা উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তান তারা, এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে তারা এখানে পড়তে আসে এবং তারা একটা কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে, একটা এক্সামিনেশন দেওয়ার মাধ্যমে তারা এখানে পড়তে আসে। তো বাংলাদেশের যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচার আছে, এইটা কাদের অর্থায়নে চলে,
এটা সরকারি অর্থায়নে অথবা বাংলাদেশের যে মানুষ তাদের যে ট্যাক্সের টাকাটা আছে এখানে এই টাকাটা ব্যয় করা হয়। এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে যারা পড়তে আসে তারা সবাই আসলে সমান অধিকার রাখে তাদের প্রত্যেকটা সুবিধা পাওয়ার জন্য। এবং এই একটা শুধুমাত্র তার যে কম্পিটিটিভ এক্সামিনেশনটা দেয় এই এক্সামিনেশনটার বেসিসেই তাদের যে মূল্যায়নটা আছে এটা হওয়া উচিত। মানে আপনি যখন চরিত্রায়ন করলেন, আপনি চরিত্রায়নের মাধ্যমে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্য এবং চরিত্রটাকে তুলে ধরলেন যে এই পাবলিক বিশ্ববিদ্যালয়টা আসলে দেখতে কেমন, এটা এখানে কারা আসে বা এখানে কারা পড়তে আসে, এখানকার স্টুডেন্টরা এখানে এবার চলে আসে। এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে যখন চলে আসছে তখন এর মাঝখানে তাদের স্টুডেন্টের চরিত্র চলে আসছে। স্টুডেন্ট এখানে একটা বড় স্টেক হোল্ডার, যে আপনার পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা দেখতে কেমন তাদের চরিত্রায়ন করা। তারপরে আপনি এখানে শিক্ষকদেরকে নিয়ে আসতে পারেন যে এখানে শিক্ষকরা কিরকম থাকেন, এখানকার প্রশাসনটা কিরকম থাকে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ আসলে কারা করে। বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয় আমরা জানি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আছে, ইউজিসি আছে, সো ইউজিসির এখানে একটা কন্ট্রোল আছে। তো এখানে আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত যে স্টেক হোল্ডার আছে তাদেরকে নিয়ে আপনি আলোচনা করতে পারেন। অর্থাৎ এই যে একটা বিষয় নিয়ে আপনি যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোটা পদ্ধতি বাতিল করবেন এই সিদ্ধান্তটাকে বলার জন্য আপনি এর আগে পাবলিক বিশ্ববিদ্যালয়টাই দেখতে কেমন এটা নিয়ে এতক্ষণ আলোচনা করলেন, এটাই হচ্ছে আপনার পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যারেক্টারাইজেশন। এটাকে আমরা আগে সংজ্ঞায়ন বলতাম, কিন্তু বর্তমানে সংসদীয় বিতর্কে সংজ্ঞায়নটা আর বলে না, এখন বলে চরিত্রায়ন, কারণ চরিত্রায়নটা অনেক ভিন্ন ভিন্ন পার্সপেক্টিভ থেকে হতে পারে। তার পরবর্তীতে ধরেন কোটা পদ্ধতি, একইভাবে কোটা পদ্ধতি কেমন, কোটা পদ্ধতি কাদেরকে দেওয়া হয়, কিভাবে এটা নিয়ে আলোচনা করা হয়, এগুলো নিয়ে আপনি চরিত্রায়ন কোটা পদ্ধতির আপনি চরিত্রায়নটা করতে পারেন। এবং যেহেতু আপনি বাতিল করতে চাচ্ছেন, আপনার সরকার দলের প্রধানমন্ত্রীর আপনার ইচ্ছা এবং আপনার টেন্ডেন্সি এটা থাকবে যে চরিত্রায়ন এবং কনটেক্সটের যে আলোচনা এটা যাতে আপনার পক্ষের হয়। অর্থাৎ আপনি যেহেতু কোটা পদ্ধতি বাতিল করতে চাচ্ছেন, আপনার ইচ্ছা থাকবে কোটা পদ্ধতিটাকে এমন ভাবে দেখানো যাতে কোটা পদ্ধতির একটু নেগেটিভ যায় জিনিসটা বেশি বোঝা যায়, যে আচ্ছা কোটা পদ্ধতি যদি দেই তাহলে তো এই ক্ষেত্রে আমার যারা ফেয়ার ভাবে যারা এক্সামিনেশন দিচ্ছে তাদের সাথে একটা অসমতা হয়ে যায়। এভাবে আপনি একটু নেগেটিভ জিনিসগুলো উত্থাপন করার চেষ্টা করবেন, যেহেতু আপনি চাচ্ছেন যে বাতিল করাটা হোক। তার পরবর্তীতে প্রধানমন্ত্রী যেটা করেন সেটা হচ্ছে বিতর্কের লক্ষ্য নির্ধারণ করা, তার দলীয় অবস্থান স্পষ্ট করা। এই যে এতক্ষণ তিনি যেটা করেছেন এর মাধ্যমে তিনি তার দলীয় অবস্থানটাকে স্পষ্ট করেছেন যে আমাদের দল এই কারণে চাচ্ছি যে কোটা পদ্ধতিটা বাতিল হোক। এবং তিনি তার বিতর্কের লক্ষ্য নির্ধারণ করেন যে আমরা যে যুক্তিগুলো দিব যুক্তিগুলোর মাধ্যমে আমরা দেখাবো যে কোটা পদ্ধতি যদি বাতিল হয় সেক্ষেত্রে সামগ্রিকভাবে আমাদের দেশের বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছে এবং যারা গ্র্যাজুয়েট বের হচ্ছে সামগ্রিকভাবে তারা বেশি বা কম্পারেটিভলি তুলনামূলকভাবে তারা বেশি উপকৃত হবে। এই যে আপনি যে একটা বিতর্ক করছেন বা একটা বিতর্ক নিয়ে সংসদে আলোচনা করছেন, প্রস্তাবনা নিয়ে আলোচনা করছেন, অবশ্যই সেটা একটা মূল লক্ষ্য আছে, অবশ্যই সেটা একটা এন্ড গোল আছে। এই গোলটা কি আপনি সরকার দল আপনি দেখানোর চেষ্টা করবেন যে আপনি যেহেতু বাতিল করতে চাচ্ছেন অবশ্যই বাতিল করার ফলে যে আউটকামটা হবে সেই আউটকামটা ভালো হবে। মানে কোটা পদ্ধতি থাকার চেয়ে যদি বাতিল করেন তাহলে সেটা বেশি ভালো হয়। এটা হচ্ছে আপনার বিতর্কে মূল প্রমাণ করার জায়গা। এবং আপনি এর পরবর্তী দলীয় যুক্তিটা উপস্থাপন করবেন। এখন আপনার দলের দলীয় যুক্তি দুটা হতে পারে, তিনটা হতে পারে, চারটা হতে পারে। এটা যে প্রস্তুতির যে সময়টা আছে সেটা সেই সময় আপনি এবং আপনার দলের বাকি সদস্যরা মিলে ঠিক করবেন। আপনারা তিনটা চারটা যে যতগুলো যুক্তি আপনি উপস্থাপন করবেন সেই যুক্তিগুলোকে আপনি প্রধানমন্ত্রী হিসাবে আপনার কাজ হচ্ছে এগুলোকে বলা যে আজকে আমি এবং আমার দল এই চারটা বিষয়ে চারটা যুক্তির মাধ্যমে প্রমাণ করব যে কোটা পদ্ধতি বাতিল হওয়াটাই বেশি যুক্তিযুক্ত। তার মানে আপনি এই চারটা যুক্তি আপনি প্রথমে উপস্থাপন করবেন এবং তার পরবর্তীতে সবগুলো যুক্তি হয়তো আপনার ভালোভাবে বিশ্লেষণ করার সময় এবং সুযোগ হবে না, যেহেতু আপনার সময় খুবই নির্ধারিত 5 মিনিট কিংবা 7 মিনিট। তখন সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে প্রধানমন্ত্রী হিসাবে আপনার বাকি কাজগুলো করার পরে আপনি যখন যুক্তিগুলো উপস্থাপন করে ফেলেছেন আপনার হাতে যদি সময় থাকে আপনি তখন একটা বা দুটো যুক্তিকে আপনি একটু ভালোভাবে বিশ্লেষণ করার চেষ্টা করলেন। যুক্তি কিভাবে আমি ভালোভাবে বিশ্লেষণ করব এবং কি কি একটা যুক্তি ভালোভাবে বিশ্লেষণ করার মূল বৈশিষ্ট্য কি কি সেগুলো আপনারা পরবর্তীতে যখন আর্গুমেন্টেশন সেশন করবেন তখন আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো আপাতত এগুলো হচ্ছে প্রধানমন্ত্রীর কাজ। এখন প্রধানমন্ত্রীর বক্তব্য যখন শেষ হলো তখন আসলো বিরোধী দলীয় নেতার স্পিচ। তার কাজগুলো মোটামুটি প্রধানমন্ত্রীর মতোই, কিন্তু কিছুটা ভিন্ন। তিনি 1 মিনিট কৌশলগত সময় পান, এটা আমি আগেই বলেছি।
তিনি এলো যখন স্পিচ দিবে, তিনি শুরুতেই যেটা করবেন যে প্রধানমন্ত্রী যে কনটেক্সট, যে প্রেক্ষাপটটা বলেছে, যেভাবে ক্যারেক্টারাইজ করেছে পাবলিক বিশ্ববিদ্যালয় এবং যেভাবে তিনি বলার চেষ্টা করেছেন যে না আমি চাচ্ছি যে কোটা পদ্ধতি বাতিল হোক, প্রধান বিরোধী দলীয় নেতা এসে সেটাকে বিরোধিতা করবেন। তিনি একটা নতুন তিনি বিরোধিতা করবেন এবং তিনি চাইলে সেই প্রেক্ষাপটটা মেনে নিতে পারেন যে আচ্ছা ঠিক আছে আপনার প্রেক্ষাপটটা ঠিক আছে, ওখানে আমি বিতর্ক করছি। অথবা তিনি চাইলে প্রেক্ষাপটটা বিরোধিতা করতে পারেন যে না আপনি যেভাবে বলছেন যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র একেবারেই মানে এই এই মানুষগুলোই আসে, জিনিসটা এমন না। পাবলিক বিশ্ববিদ্যালয়তে অনেক মানে প্রিভিলেজ যারা আছে সবাই হইতেছে যে পড়াশোনা করে, জিনিসটা এমন না। আপনি বলছেন যে সবাই কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে আসে, কিন্তু আপনি বলতে পারেন যে না আমার দেশে যেহেতু সব জায়গার সুযোগ সুবিধা সমান না, পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দেয় অনেকেই আছে খুব শহরে অনেক প্রিভিলেজ নিয়ে বড় হয়েছে, সুযোগ সুবিধা পেয়েছে, কিন্তু এমন অনেক মানুষ আছে যারা আমার একেবারেই রুরাল অঞ্চলে, তারা একেবারেই প্রান্তিক জায়গা থেকে পড়াশোনা করেছে, ঠিকভাবে সুযোগ সুবিধা পায়নি। তাদের তো একটা সুযোগ থাকা উচিত। আমার দেশে চট্টগ্রাম অঞ্চলে যে উপজাতিরা বা আদিবাসীরা বসবাস করে তাদের একটা কোটা থাকা উচিত, বা যে সমস্ত মানুষ শারীরিকভাবে প্রতিবন্ধী সেই মানুষদের একটা সুযোগ সুবিধা থাকা উচিত, যেহেতু এটা তো তাদের কোনো দোষ নেই, যেহেতু তারা এটা এই শারীরিক প্রতিবন্ধকতাকে উতরে তারা একটা পরীক্ষা দিয়েছে, এটাতে তাদের একটা সুবিধা যদি বাড়তি আসে তারা হয়তো তাদের ভবিষ্যৎ জীবনে ভালো করতে পারবে, এখানে একটা সুবিধা তাদের পাওয়া উচিত। অর্থাৎ পাবলিক ইউনিভার্সিটি সম্পর্কে এবং এখানকার স্টেক হোল্ডার সম্পর্কে প্রধানমন্ত্রী যা যা বলেছে সেটার আঙ্গিকে বিরোধিতা করে আপনি একটা নতুন ভাবে বা একটা ভিন্ন পার্সপেক্টিভ আপনি এখানে দেখাতে পারেন, ভিন্ন একটা প্রেক্ষাপট দেখাতে পারেন। একই স্টেক হোল্ডার কিন্তু আপনি তাদের একটা ভিন্ন কনটেক্সট তুলে ধরতে পারেন যে কি কি সমস্যা আছে, কোটা পদ্ধতি থাকলে আসলে কোন জিনিসগুলা ভালো আছে, ভালো দিকগুলো কি আছে, এগুলা নিয়ে আপনি একদম মানে নতুন করে জিনিসটাকে বিশ্লেষণ করতে পারেন এবং কিছু ক্ষেত্রে আপনি রিক্যারেক্টারাইজ করতে পারেন। এটাও আপনারা ক্যারেক্টারাইজেশন নিয়ে যখন বিস্তারিত আলোচনা হবে তখন আপনারা উদাহরণ দিয়ে ভালোভাবে বুঝতে পারবেন। আমি একটু সহজ করে বলি। ধরুন এই যে একটু আগে আমি যা বললাম যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে কারা পড়তে আসে বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে কম্পিটিটিভ এক্সামটা কিরকম, এটা নিয়ে প্রধানমন্ত্রী বলল যে এখানে সবাই কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে একই একটা পরীক্ষার মাধ্যমে বসে, তাহলে কেন আপনি অসমতা করবেন, কেন আপনি কোটা দিবেন। তো এই যে একটা ক্যারেক্টারাইজেশন উনি করলেন, আপনি সেটাকে রিক্যারেক্টারাইজ করতে পারেন যে হ্যাঁ আপনার কথা ঠিক আছে, আমি ধরে বুঝতে পারছি আপনি কি বলছেন, যে আপনি বলছেন একটা একটা কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে আসে সবার একটা সমতা থাকা উচিত, কিন্তু যেহেতু আমি কম্পিটিটিভ এক্সামটা সবার জন্য সমান, কিন্তু এই মানুষগুলাকে আমি সরকার থেকে বা আমার বাংলাদেশের যে স্ট্রাকচার, আমার আর্থিক অবস্থা, সব জায়গা থেকে আমি তো তাদেরকে একদম সমান সুযোগ সুবিধা ওই ক্লাস 12 পর্যন্ত দিতে পারছি না, এইচএসসি পর্যন্ত তারা সবাই সমান সুযোগ সুবিধা পাচ্ছে না। যেহেতু তারা সমান সুযোগ সুবিধা পাচ্ছে না, সেহেতু সরকার থেকে তারা এটা ডিজার্ভ করে যে তাদেরকে কিছুটা বাড়তি সুবিধা দেওয়া হোক, যেটার মাধ্যমে আপনি ইকুইটি বা সমতা ইনশিওর করবেন। এটাতে আপনি এটাকে রিক্যারেক্টারাইজ করতে পারেন। অর্থাৎ আপনি প্রধানমন্ত্রীর যুক্তিগুলোকে বা তার যে প্রেক্ষাপট নিয়ে আলোচনা আছে সেটাকে আপনি ভিন্নভাবে আলোচনা করবেন, এটাকে রিক্যারেক্টারাইজ বলতে পারেন। তার পরবর্তীতে বাকি কাজগুলো প্রধানমন্ত্রীর মতোই, যে আপনি আপনার দলীয় অবস্থান সুস্পষ্ট করবেন, আপনি আপনার দলের যুক্তিগুলো উপস্থাপন করবেন এবং সেগুলোকে আপনি বিশ্লেষণ করার চেষ্টা করবেন, এবং একই সাথে সরকার দলের যে যুক্তিগুলো আছে সেগুলোকেও কিছুটা খণ্ডনের চেষ্টা করবেন আপনার কথা বা আপনার যুক্তির মাধ্যমে। এর পরবর্তীতে ডিপিএম এবং ডিএলও, ডিপিএম এর যে কাজ থাকবে এখন এখানে, ডিপিএম বা যিনি মন্ত্রী তিনি এসেছেন তার দলের প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা দুজনের বক্তব্যের শেষে। এখন তার কাজ এখানে দুইটা। প্রথমত তিনি সরাসরি বিরোধী দলীয় নেতা তিনি যে বক্তব্যটা প্রদান করে গেলেন সেটার বিরোধিতা করবেন, যে না আপনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আসলে ঠিক নয়, আমার দলের প্রধানমন্ত্রী তিনি যে যুক্তিগুলো দিয়েছেন সেগুলোই বেশি যুক্তিযুক্ত। অবশ্যই আপনি এটা গায়ের জোরে বলে বিতর্ক জিততে পারবেন না, আপনাকে অবশ্যই সেটা সম্পর্কে আপনার প্রাসঙ্গিক যুক্তি এবং তর্ক উপস্থাপন করতে হবে, কিন্তু মানে আপনার কাজের সারমর্ম এটাই যে আপনি বিরোধী দলকে আপনি বিরোধিতা করবেন, তার কথা আপনি রিবাটাল দিবেন বা যুক্তি খণ্ডন করবেন, এবং একই সাথে আপনার প্রধানমন্ত্রী যে যুক্তিগুলো দিয়ে গেছে সেগুলোকে আপনি প্রতিষ্ঠা করবেন। এবং যেহেতু আমরা বলেছি যে প্রধানমন্ত্রী একদম সময় পান না সবগুলো যুক্তিকে ভালোভাবে উদাহরণ দিয়ে
একদম কনটেক্সটটাকে আলোচনা করে বিশ্লেষণ করার, সেই ক্ষেত্রে ডিপিএম বা মন্ত্রীর মূল কাজটা থাকে যে তিনি তার যে যুক্তিগুলো আছে, তার যে দলীয় যুক্তিগুলো আছে, সেগুলোকে পরিপূর্ণভাবে বিশ্লেষণ করবেন, সেগুলো নিয়ে আলোচনা করবেন, এবং তিনি বলার চেষ্টা করবেন যে কেন বিরোধী দলের যুক্তিগুলো থেকে তার যুক্তিগুলো বেশি যুক্তিযুক্ত, বা কেন তাদের দলের অবস্থান বিরোধী দল থেকে ভালো। এইভাবে তিনি তার বক্তব্যটাকে উপস্থাপন করার চেষ্টা করবেন। ঠিক একইভাবে বিরোধী দলীয় যে উপনেতা বা ডিএলও আছেন, তার কাজটাও একই রকম। তার আগে 3জন স্পিকার বক্তব্য দিয়েছে। এখন তিনি যেটা করবেন, তিনি একই কাজটাই করবেন, যে তিনি চেষ্টা করবেন যে প্রধানমন্ত্রী এবং মন্ত্রী যে কথাগুলো বলেছে সরকার দলের পক্ষ হয়ে, তিনি বলার চেষ্টা করবেন যে না, আপনার যুক্তিগুলো যৌক্তিক নয়, আমি যে কথাগুলো বলছি, বা আমি এবং আমার দলের নেতা যে যুক্তিগুলো উপস্থাপন করে দিয়ে গিয়েছেন, সেগুলোই বেশি যৌক্তিক। এবং তিনি তার দলীয় যে যুক্তিগুলো উপস্থাপিত হয়েছে সেগুলোকে তিনি সঠিকভাবে এবং সুন্দরভাবে বিশ্লেষণ করবেন, সেগুলোকে যেখানে যেখানে দরকার প্রাসঙ্গিক উদাহরণ দিবেন, এবং অবশ্যই অবশ্যই সরকার দলের থেকে যে যুক্তিগুলো এসেছে সেগুলোকে একই সাথে খণ্ডন করবেন। অর্থাৎ সেগুলোকে ভেঙে দিয়ে তিনি আপনার নতুন যুক্তিটা উপস্থাপন করার চেষ্টা করবেন। জিনিসটা অনেকটা এরকম যে আপনি ধরেন ছোটবেলায় আমরা লেগো সেট দিয়ে খেলতাম না, যে একটা ইটের উপর একটা ইট লাগিয়ে আমরা একটা বিল্ডিং বানানোর চেষ্টা করছি। সো এটা অনেকটা এরকম যে আপনার আপনি চেষ্টা করবেন যে আপনার বিল্ডিংটা যাতে ইটের উপর ইট গেঁথে আপনি সুন্দরভাবে বানিয়ে ফেলতে পারেন, এবং একই সাথে আপনি চেষ্টা করবেন যে আপনার প্রতিপক্ষ যে বিল্ডিং বানানোর চেষ্টা করছে সেটাকে আপনি যদি একটু একটু ভেঙে দিতে পারেন। সো জিনিসটা এরকমই যে আপনি একই সাথে তার বিল্ডিং এ 2টা বাড়ি দিবেন, ওখান থেকে 2-3টা ইট খসে পড়বে, এবং আপনি চেষ্টা করবেন যে আপনার যে বিল্ডিংটা আছে এটা যাতে আপনি ভালোভাবে বানাতে পারেন। এটা অবশ্যই যুক্তির বিল্ডিং, যে আপনি কিভাবে আপনার যুক্তিটাকে ভালোভাবে উপস্থাপন করতে পারেন এবং ওনার যুক্তিটাকে আপনি ভেঙে দিতে পারেন। তো এতটুকু পর্যন্ত আমাদের ডিএলও পর্যন্ত স্পিচটা শেষ হয়েছে। যদি এলো বর্জন করেন তবে তবে কি আর বিতর্ক আগাবে? আচ্ছা, বর্জন করা মানে এটা না যে আপনি বললেন যে না, আপনার কোনো বক্তব্য আমি মানি না, আমি বিতর্ক করব না। জিনিসটা এরকম না। বর্জন করা মানে এটা যে আমি আপনার বক্তব্যের সাথে এগ্রি করছি না, আমি একটা নতুন কি বলে যুক্তি বা একটা নতুন ক্যারেক্টারাইজেশন করার চেষ্টা করছি। আপনি যে প্রেক্ষাপটটা বলছেন এই প্রেক্ষাপটটা আমি মনে করছি যে এই বিতর্কর সাথে প্রাসঙ্গিক না, কিংবা আমি মনে করছি যে আমি যেই ক্যারেক্টারাইজেশনটা বা যে আলোচনাটা করছি সেটা বেশি প্রাসঙ্গিক। সো আপনি ওটা বর্জন করে আপনি একটা নতুন ক্যারেক্টারাইজেশন বা একটা নতুন প্রেক্ষাপট আপনি দেখানোর চেষ্টা করবেন, এবং সেটার মাধ্যমে আপনি আপনার বক্তব্যটাকে কন্টিনিউ করবেন। এখানে ব্যাপারটা এরকম না যে আপনি মানে বর্জন করা মানে আর বিতর্কটা হবে না। ও যে আমি শুরুতেই যেটা বলেছিলাম যে বিতর্কের মাধ্যমে আপনি একটা জিনিসকে ভিন্ন ভিন্ন পার্সপেক্টিভে দেখবেন। সরকার দল এটাকে যেই পার্সপেক্টিভে দেখার চেষ্টা করছে, আপনি বিরোধী দল থেকে আপনার কাজ হচ্ছে আপনি ভিন্ন একটা পার্সপেক্টিভ, ভিন্ন একটা জায়গা তুলে ধরবেন, ভিন্ন একটা অ্যাঙ্গেল থেকে আপনি আলোচনা করবেন। সেটাই হচ্ছে আপনার বিরোধিতা করার জায়গা। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আমাদের গঠনমূলক পর্বের আর 2টা স্পিচ বাকি আছে। একটা হচ্ছে গভর্নমেন্ট হুইপের স্পিচ, একটা হচ্ছে অপোজিশন হুইপের স্পিচ। দুজনের কাজই একই, এবং আমরা যখন বিতর্ক শিখেছি তখন একটা কথা খুব বারবারই বলা হতো যে সাংসদ বা হুইপ যিনি আছেন সংসদে, তিনি হচ্ছেন একজন বায়াসড জাজ। অর্থাৎ আপনি একটা বিতর্কে বিচার কার্য করছেন, আপনি যদি এমন হয় যে আপনি সরকার দলে আপনার বন্ধু বিতর্ক করছে, আপনি হয়তো একটু বায়াস ভাবে বা আপনি তার দিকে একটু পক্ষপাতিত্ব করতে চাচ্ছেন, আপনি তখন কি করবেন? আপনি যখন বিচার কার্য করবেন তখন আপনি চেষ্টা করবেন যে আপনার বন্ধুর ভালো দিকগুলোকে একটু বাড়িয়ে বাড়িয়ে বেশি বলার, বা আপনার সরকার দলের এগুলোকে একটু বাড়িয়ে বাড়িয়ে বলার, যে না এটাই ভালো, আপনার দলেরই আসলে বিতর্কটা জেতা উচিত, বা এই সরকার দলই আসলে বিতর্ক জেতে এবং সরকার দলের যুক্তিগুলোই সঠিক, এটা আপনি বলার চেষ্টা করবেন। তো গভর্নমেন্ট হুইপ এবং অপোজিশন হুইপ দুজনের কাজই আসলে ওই রকম। তিনি বলার চেষ্টা করবেন যে কেন ওনার দলেরই বিতর্কটা জেতা উচিত। আমি যদি গভর্নমেন্ট হুইপ হই তাহলে আমার কাজ হবে অপোজিশন বা বিরোধী দলের সবগুলো যুক্তিকে খণ্ডন করা, এবং তার সবগুলো যুক্তি একেবারে বিরোধী দল থেকে শুরু করে সাংসদ পর্যন্ত যতগুলো যুক্তি এসেছে, অবশ্যই আপনার আগে আপনার মন্ত্রী কিংবা আপনার উপনেতা কিছু যুক্তি খণ্ডন করে গিয়েছেন, কিন্তু যেহেতু আমি বলেছি যে সময়ের একটা সীমাবদ্ধতা থাকে, কেউ চাইলে একদম পারফেক্ট স্পিচ দিতে পারে না, কেউ চাইলেও একদম সব যুক্তি খণ্ডন করে ফেলতে পারে না, অবশ্যই কিছু না কিছু বাকি থাকে। তখন সেই জিনিসগুলোর দায়িত্ব থাকে সাংসদের উপরে, যে
পুরো বিতর্কে এতক্ষণ যা যা আলোচনা হয়েছে তার মধ্যে আপনার দলের যেই ভালো জায়গাগুলো আছে, আমরা এটাকে বলি ওই যে ক্ল্যাশ পয়েন্ট বলি, যে আপনার দল এবং আপনার বিরোধী দলের সাথে যেই জায়গাগুলোতে বারবার কথা হয়েছে, যুক্তি এবং পাল্টা যুক্তি এসেছে, সেখানে কেন আপনার দলের যুক্তিটাই বেশি যৌক্তিক, এটাকে বোঝানো, এটাকে প্রমাণ করা। অবশ্যই এটাকে প্রমাণ করার জন্য আপনাকে প্রাসঙ্গিক তথ্য দিতে হবে, প্রাসঙ্গিক উদাহরণ দিতে হবে, সেটা ভিন্ন একটা উদাহরণ হতে পারে, ভিন্ন একটা পার্সপেক্টিভ হতে পারে, সেটা আপনি উপস্থাপন করবেন এবং আপনি এটা প্রমাণ করার চেষ্টা করবেন যে কেন আজকের এই বিতর্কে যে মূল লক্ষ্যটা আছে সেখানে পৌঁছানোর জন্য আপনার দলের যুক্তিগুলোই বেশি যৌক্তিক এবং এই বিতর্কে আপনাদেরই আসলে জেতা উচিত। এইটা হচ্ছে আপনার হুইপের মূল কাজ। কিন্তু হুইপের জায়গা থেকে আমি এর আগেও বলেছি পয়েন্ট অফ প্রিভিলেজ এবং অর্ডারের ক্ষেত্রে, যে হুইপ নতুন কোনো যুক্তি আনতে পারবে না। আপনি একেবারেই নতুন একটা কথা বলছেন যে আপনি আপনার হাউসে এতক্ষণ কোটা পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে, আপনি তখন বলা শুরু করলেন যে আমি আসলে কোটা পদ্ধতি আমরা বাতিল চাই, কারণ কোটা পদ্ধতি এখানে এমন হয় যে কোটা পদ্ধতির মাধ্যমে কিছু মানুষ কি বলে অনৈতিক একটা সুবিধা গ্রহণ করে। সো এই জায়গায় আপনার এর আগের দুইজন এটা নিয়ে কোনো আলোচনা করেনি, কিন্তু আপনি নতুন একটা যুক্তি এনে আপনি এটাকে আলোচনা শুরু করেছেন, যেটা আপনার দুজন আগের বক্তা একেবারে এটা নিয়ে আলোচনা করেনি। তখন সেক্ষেত্রে এই নতুন যুক্তিটা হয়তো সংসদে গৃহীত হবে না, যেহেতু আপনি একদম নতুন একটা যুক্তি এনেছেন। তখন সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে নতুন কোনো যুক্তি না দিতে, আপনার দলের যে দুইজন বক্তা আগে বক্তব্য দিয়ে গিয়েছেন তাদের সাথে প্রাসঙ্গিক এবং আপনার দলীয় অবস্থানকে স্ট্রং করবে এরকম বক্তব্যই আপনি প্রদান করবেন। একইভাবে অপোজিশন হুইপেরও সেম কাজ, যে তিনি চেষ্টা করবেন যে তার দিকে ভারী এমন কথাবার্তা বলতে, যে যেই যুক্তিগুলো তার দিকে, তার কাছে মনে হয় যে না এই যুক্তিটা আমি সবচেয়ে বেশি ভালো বলেছি, তখন সেই ক্ষেত্রে তিনি আলোচনা করবেন যে কেন বিরোধী দলের বক্তব্য এবং তাদের যুক্তিগুলোই সঠিক এবং কেন তাদেরই আজকে বিতর্কটা জেতা উচিত। এইটা হচ্ছে মূলত প্রত্যেকটা স্পিকারের যে আলাদা আলাদা কাজ থাকে, দায়িত্ব থাকে, সেই দায়িত্বগুলোকে এখানে ব্যাখ্যা করা হয়েছে। কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্টে বলতে পারেন। আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি, প্রায় 1 ঘন্টা 15 মিনিট হয়ে গিয়েছে। শামস, আমরা পরবর্তী স্লাইডে যাব। আচ্ছা, এবার আসি রিপ্লাই স্পিচ। রিপ্লাই স্পিচে আমি যেটা বলেছি যে শুরুতে বিরোধী দল থেকে ডিএলও অথবা এলও রিপ্লাই স্পিচটা দিয়ে থাকেন, আর যদি আমরা গভর্নমেন্টে যাই তাহলে পিএম অথবা ডিপিএম রিপ্লাই স্পিচটা দিয়ে থাকে। এখন এখানে আপনার কাজটা কি? রিপ্লাই স্পিচে আপনি আসলে কি করবেন? রিপ্লাই স্পিচে আপনার মূল কাজ হচ্ছে অবশ্যই যুক্তি খণ্ডন করা, মানে একদম আপনার আগেই যেহেতু সাংসদ যুক্তি খণ্ডন করে গিয়েছেন, আপনি একদম ওগুলোকে রিপিট করবেন বা একদম ওগুলোকে আবার বলবেন, জিনিসটা যাতে এমন না হয়। আপনি চেষ্টা করবেন যে কোনো যুক্তি যদি বাদ থাকে সেটাকে যুক্তি খণ্ডন করা এবং একটা ওভারঅল সারমর্ম উপস্থাপন করা, যে এই পুরো বিতর্কটাতে কি হয়েছে এবং কেন আপনার দলেরই বিতর্কটা জেতা উচিত, যে কিছুটা সাংসদের বক্তব্যের মতোই কিন্তু একটু কনসাইজ ভাবে, এবং কেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত বিতর্কতে যে সামগ্রিক আলোচনা হয়েছে, সামগ্রিক আলোচনায় আপনার দলই কেন বিতর্কটা জেতে, এটা আলোচনা করা। তারপরে প্রতিপক্ষের ভুল কিংবা সীমাবদ্ধতা বিশ্লেষণ, অর্থাৎ আপনি যখন আলোচনা করবেন সারমর্ম, তখন অবশ্যই এটা চলে আসবে যে আপনি কিভাবে হচ্ছে যে কেন আপনার প্রতিপক্ষ কোন কোন ভুলগুলো করেছে, প্রতিপক্ষ বা বিরোধী দল তারা যেটা বলতে চেয়েছে সেটা কেন ঠিকভাবে হয়নি, কেন আপনারটাই ঠিকভাবে হচ্ছে, এটা আলোচনা করা। তারপরে তুলনামূলক বা কম্পারেটিভ ডিসকাশন, এটা আমি একটু মিস করে গিয়েছি। সাংসদের মূল কাজ আসলে এই যে তুলনামূলক আলোচনা বা কম্পারেটিভ ডিসকাশনটা করা, যে মানে আমি যেটা বলেছি যে কেন আপনার দলে যেতে, এটা আপনি কিভাবে করবেন, ওই কম্পারেটিভ ডিসকাশনের মাধ্যমে বা তুলনামূলক আলোচনার মাধ্যমে, যে আপনার প্রতিপক্ষ থেকে আপনার যে কথাগুলো বা আপনি যে যুক্তিগুলো উপস্থাপন করেছেন সেগুলাই তুলনামূলকভাবে বেশি ভালো। এই যে বেশি ভালোটা বলা, এটাই হচ্ছে তুলনামূলক আলোচনা, এবং রিপ্লাই স্পিচেও আপনি এই কাজটাই করবেন। এবং অবশ্যই কেন আমার দলেরই বিতর্ক জেতা উচিত, আপনাদের কাছে মনে হতে পারে যে রিপ্লাই স্পিচের কাজ আর সাংসদের কাজ তো প্রায় একই, কিন্তু সাংসদের আসলে ওটা গঠনমূলক পর্বের পার্ট, এবং তিনি চেষ্টা করেন যে গঠনমূলক পর্বে পুরো বক্তব্যটা কিভাবে গুছিয়ে শেষ করা যায় এবং কেন তার পক্ষের জায়গাটা স্ট্রং করা যায় সেটা করা। আর রিপ্লাই স্পিচে এটা মানে মোটামুটি একটা সারমর্মের মতো, যে পুরো বিতর্কটাতে কি কি হয়েছে এটা নিয়ে একটা সামগ্রিক আলোচনা এবং
খুব কম বিতর্কে এমন হয় যে মানে রিপ্লাই স্পিচ পর্যন্ত বিতর্কটা জেতা হারা নির্ভর করে। রিপ্লাই স্পিচ মানে মূলত কনস্ট্রাকটিভ বিতর্ক পর্যন্তই এটা নির্ভর করে, মানে তার বক্তব্য পর্যন্ত, যে আপনি বিতর্কটাকে জিতবেন নাকি হারবেন, আপনার বিতর্ক কেমন হয়েছে। তো রিপ্লাই স্পিচটা মূলত আপনার ওই বিতর্কের একটা সারমর্ম প্রদান করে আপনার বিচারককে মনে করিয়ে দেওয়া যে বিতর্কে এটা এটা হয়েছে, এবার আপনি সিদ্ধান্ত নিন যে আপনার এই বিতর্কটা আসলে কার জেতা উচিত। এটাই হচ্ছে আমাদের রিপ্লাই স্পিচের আলোচনা। পরবর্তী স্লাইড। আচ্ছা, আমাদের মোটামুটি সব আলোচনাই শেষ হয়েছে। বেসিক যতটুকু আপনাদের জানার ছিল, বেসিক যে স্ট্রাকচারটা আছে, কিভাবে স্পিকাররা কথা বলে, কার দায়িত্ব কি কি। আর এখন এটা হচ্ছে মানে একেবারে টিপস অ্যান্ড ট্রিক্স যেটাকে বলি, একটু ছোট ছোট টিপস, যেহেতু একদম শুরুতেই আপনারা বিতর্কটা এখন শুরু করবেন। ছোট টিপসের প্রথম টিপস হচ্ছে বিতর্কের যে মোশন বা বিতর্কের টপিকটাকে বারবার করে পড়া। এমন হতে পারে যে আপনার কাছে মনে হচ্ছে যে একটা মানে কাঠখোট্টা একটা টপিক বললো, যে টপিকটা আপনি জানেন না, হয়তো বললো যে এই সংসদ এই সংসদ একটা ক্লাসিক মোশন আছে যে এই সংসদ মনে করে এই সংসদ জনপ্রিয় উপন্যাসের চলচ্চিত্রায়নে অনুতপ্ত, অর্থাৎ জনপ্রিয় যে উপন্যাসগুলো আছে সেগুলো থেকে চলচ্চিত্র বানানো এটা আমি সাপোর্ট করি না। তো আপনার কাছে শুরুতে মনে হতে পারে আমি তো মুভিও দেখি না, বইও পড়ি না, এটা আবার কেমন কথা। তো এইটার জন্য এমন না যে আপনার যদি একটা আনকমন মোশন পড়ে তার মানে আপনি ওখানে বিতর্ক করতে পারবেন না, জিনিসটা এমন না। তখন আপনি জিনিসটাকে বারবার পড়বেন এবং লজিক্যালি চিন্তা করবেন যে আচ্ছা এটা কেন হতে পারে, বা কেন এটা হওয়া উচিত, কেন এটা হওয়া উচিত না। এভাবে আপনি যখন একটা বিতর্ককে বারবার পড়বেন, আপনি যখন বারবার জিনিসটা নিজের মাথায় প্লে করার চেষ্টা করবেন যেটাকে বলা হয়, তখন আপনি দেখবেন যে আস্তে আস্তে আপনি নিজেই সেটা সম্পর্কে, সেটার পক্ষে বা বিপক্ষে আপনি যুক্তি চিন্তা করতে পারছেন। তো এইটা একটা ভালো ট্রিক্স এবং এটা একটা ভালো প্র্যাকটিস, যেটা আপনার বিতর্কে মানে শুরু করতে এবং বিতর্কে ভালো করতে আপনাকে সাহায্য করবে। তারপর একটা হচ্ছে অসঙ্গতিপূর্ণ বক্তব্য বা বলার জন্য বলা, এটার একটা প্রবণতা থাকে, এটা পরিহার করা। এটা শুরুর দিকে কেন হয়, কারণ দেখা যায় যে অনেকেই চিন্তা করে যে 5 মিনিট বক্তব্য মানে অনেক বক্তব্য, আমি কিভাবে 5 মিনিট বক্তব্য দিব, 5 মিনিট বক্তব্য দেওয়া তো আমার পক্ষে সম্ভব না। তো 5 মিনিট বক্তব্য অনেকে দিতে পারে না, এবং তখন যেটা হয় যে একই কথা বারবার করে বলা, শুধু একটু সময়টা যাতে আমি ভালো করে শেষ করতে পারি এই চিন্তাটা করা, বা একেবারেই আমার বিতর্কের সাথে প্রাসঙ্গিক না এই আলোচনাটা করা। যেমন আমি যদি পাবলিক ইউনিভার্সিটির উদাহরণটাই দিই, আপনি তখন যদি একদম বাংলাদেশে প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটি ধরে আপনি আলোচনা শুরু করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি হয়, রাজশাহী ইউনিভার্সিটিতে কি হয়, এনএসটিউতে কি হয়, এই আলোচনা যদি আপনি অনেকক্ষণ ধরে করেন, আপনার না আসলে যুক্তি দেওয়ার বা ওটার আর সময়টা থাকে না। এটা তো আপনার বিতর্কের সাথে খুব বেশি একটা প্রাসঙ্গিক না যে ঢাকা ভার্সিটিতে আলাদা করে কি হয়, এনএসটিউতে আলাদা করে কি হয়। হ্যাঁ, কিছু ছোট ছোট জিনিস থাকতে পারে, কিন্তু আপনি যদি সেটা নিয়ে আলোচনা করেন আপনার মূল বক্তব্যটা থেকে যাবে, তখন তো আপনি ওটা বলতে পারবেন না। তো এই জন্য চেষ্টা করবেন যে আপনার বিতর্কে আপনার অবস্থানকে স্ট্রং করে এরকম জিনিসগুলাই আপনি যাতে বলেন, আপনার বক্তব্যের যাতে স্ট্রাকচারটা এরকম হয় যে আপনার প্রতিটা কথা আপনার দলকে একটা ভালো দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই সঙ্গতি রাখা বিতর্কের টপিকের সাথে, মোশনের সাথে এবং আপনার দলের সাথে সবার বক্তব্যের একটা সুন্দর সমন্বয় রাখা, এটা বিতর্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার পরবর্তীতে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভালো বক্তা হওয়ার জন্য ভালো শ্রোতা হতে হবে। অর্থাৎ আমি প্রধানমন্ত্রী, আমি বক্তব্য দিলাম, সংসদে এসে প্রথমে প্রস্তাবনা উপস্থাপন করলাম, তারপর আমি গালে হাত দিয়ে বসে থাকলাম যে ঠিক আছে আমার তো বক্তব্য শেষ, এখন তো আমার আর মাথা ব্যথা নাই যে সংসদে কি হচ্ছে না হচ্ছে, বিতর্কে কি হচ্ছে এটা নিয়ে আমার আর কি। এটা এরকম করা যাবে না। আপনি প্রধানমন্ত্রী, আপনি বক্তব্য উপস্থাপন যখন করে ফেলা শেষ করেছেন, তার পরবর্তীতেও আপনি আপনার বিরোধী দলের প্রত্যেকটা কথা সুন্দর করে শুনবেন। আপনার নিজের যে বাকি বক্তারা আছে তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনবেন, এবং এটাতে যেটা হবে, আপনি নিজে, আজকে আপনি প্রধানমন্ত্রী বিতর্ক করছেন, কালকে আপনি হয়তো হুইপে বিতর্ক করবেন, তখন আপনি এটা বুঝতে পারবেন যে কোন জিনিসটা করা আসলে ভালো, কোন জিনিসটা করা আসলে ভালো না, বা আপনি অন্যের বক্তব্য থেকে আপনি একটা নতুন জিনিস শিখতে পারবেন। আপনি আপনার বিতর্কে শুধুমাত্র আপনি পক্ষের কথাই ভেবেছেন, আপনি তো বিপক্ষের কথা ভাবেননি। যখন আপনি বিপক্ষের যুক্তি শুনবেন তখন আপনি বিপক্ষের যুক্তিটা নিয়েও ভাববেন। তার পরবর্তীতে আপনি তাদের একটা যুক্তি শুনলেন, আপনার কাছে মনে হচ্ছে যে এই বিতর্ক বা উনি যে যুক্তিটা উপস্থাপন করেছে বিরোধী দল, তার এই যুক্তিটাকে এভাবে খণ্ডন করা যায়, তখন আপনি আপনার উপনেতাকে বা আপনার
উপনেতা না, মন্ত্রী বা আপনার সাংসদকে তখন বলতে পারেন যে এইটার এই রিবারটা দিও বা এই যুক্তিটাকে এভাবে খণ্ডন করবে। অর্থাৎ আপনি আপনার দলকে কিন্তু স্টিল সাহায্য করতে পারবেন, আপনি এখনো কন্ট্রিবিউট করতে পারবেন আপনার দলে। তো আপনি যদি ভালো বিতার্কিক হতে চান, আপনাকে অবশ্যই ভালো শ্রোতা হতে হবে, আপনাকে শুনতে হবে নিজের এবং নিজের দলের বক্তব্য, এবং একই সাথে আপনার যে প্রতিপক্ষ বিতর্ক করছে তাদের বক্তব্যটাকেও আপনাকে খুব ভালোভাবে শুনতে হবে। এবং এই শ্রোতা হওয়ার মাধ্যমে আপনি নিজে, ওই যে আমি শুরুতে বলেছি যে একজন বিতার্কিক যদি আপনি হন, আপনার মধ্যে পরম সহিষ্ণুতা গ্রো করবে, ঠিক একইভাবে আপনি অন্যের বক্তব্য শোনার মাধ্যমে আপনার দলের মধ্যে আরো বেটার কন্ট্রিবিউট করতে পারবেন। এবং লাস্টলি, কম্পারেটিভ ডিসকাশন বা তুলনামূলক যে আলোচনা, এটা কখনোই বাদ দেওয়া যাবে না। অর্থাৎ আপনি একতরফা ভাবে, আমরা এটাকে বলি মাঝে মাঝে প্যারালাল বিতর্ক, যে ওই যে প্যারালালি দুটো লাইন যেভাবে চলে ওভাবে সমান্তরাল ভাবে আপনি আপনার কথা বলেই গেলেন, বিরোধী দল তার কথা বলেই গেল, কেউ কারোর সাথে কোনো কথাবার্তা মানে যে তর্ক বিতর্ক করলেন না, যুক্তি খণ্ডন করলেন না, তখন কি হয় যে জাজের জন্য বা বিচারকের জন্য জিনিসটা কষ্টকর। যেটা তো একটা বিতর্ক, বিতর্ক মানে কি, তর্ক হবে, বিতর্ক হবে, তর্কের আলোচনা হবে, একজন পক্ষে বলবে, সে আবার সেটাকে খণ্ডন করবে, এভাবে আমরা বলি এঙ্গেজমেন্ট, এঙ্গেজ হবে দুটো দল, দুটো টিম, কারণ তারা তো একজন আরেকজনের সাথে বিতর্ক করছে। কিন্তু যখন আপনি কোনো তুলনামূলক আলোচনা করবেন না, আপনি আপনার প্রতিপক্ষ দলকে এঙ্গেজই করবেন না, তার যুক্তিগুলোকে বলবেনই না, খণ্ডন করার চেষ্টা করবেন না, তখন কিন্তু এইটা বিচারকের জন্য কষ্টকর এবং এটা আপনার বিতর্কের মানকে কমায়। কারণ আপনার এখানে যেটা হয়েছে, আপনি একতরফা ভাবে বক্তব্য প্রদান করে গিয়েছেন, কিন্তু সেটা বিতর্ক হয়নি। তো বিতর্ক হওয়ার জন্য অবশ্যই আপনাকে তুলনামূলক আলোচনা করতে হবে এবং এঙ্গেজ করতে হবে, যে কিভাবে আপনার যুক্তিটা আপনার প্রতিপক্ষের যুক্তির চেয়ে আরেকটু ভালো। পরবর্তী স্লাইড। আমার এতটুকুতেই আমাদের মানে মূল যে আলোচনা, আজকে যে ইন্ট্রোডাক্টরি আলোচনা, আমি চেষ্টা করেছি যত সহজভাবে আপনাদেরকে ইন্ট্রোডাকশনটা দেওয়া যায়। যে এশিয়ান পার্লামেন্টারি বিতর্ক যারা একদম নতুন থেকে শুরু করতে চাচ্ছেন, ভয় পাওয়ার কিছু নাই, আপনি চাইলেই শুরু করতে পারবেন। একটা সেশন অ্যাটেন্ড করলেই দেখবেন যে আমি এতক্ষণ যা যা আলোচনা করেছি সবকিছু আপনি বুঝে গিয়েছেন। তো এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে শেষে, অবশ্যই আপনার প্রশ্নগুলো করতে পারেন। যদি মনে হয় যে আহারে কিছুই বুঝি নাই, কি বললেন এতক্ষণ, তাও বলেন, প্রশ্ন করেন। আচ্ছা, আমি কারো প্রশ্ন দেখতে পাচ্ছি না। আমাদের সাথে কি যুক্ত আছেন কেউ, নাকি আমি একা একাই কথা বলছি? শামস আছে আমার সাথে। জি আপু, আছি। আচ্ছা, কারো কি কোনো প্রশ্ন নেই তাহলে? আচ্ছা, যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে খুবই ভালো, এটা বলবো না, কারণ প্রশ্ন থাকলে ভালো, তার মানে বোঝা যায় যে হ্যাঁ আপনারা কথা শুনছেন। আর প্রশ্ন যদি না থাকে, আচ্ছা আপু ক্লাসটা কি রেকর্ডেড থাকবে? হ্যাঁ, এটা যেহেতু ফেসবুক লাইভ, এটা অবশ্যই রেকর্ডেড থাকবে। আর যেহেতু কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না, তাহলে আশা করব এতক্ষণ মানে সেশনটা শেষ হবে এখন। আর সবাইকে অনেক ধন্যবাদ। ১.৫ ঘন্টা প্রায় একটা সেশন। আমি চেষ্টা করেছিলাম, মানে শুরু করেছিলাম যে ১ ঘন্টার মধ্যে শেষ করব, কিন্তু তাও ১.৫ ঘন্টা প্রায় হয়ে গিয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত, যারা এই যে রোজা রমজানের দিনে কষ্ট করে বিতর্ক, মানে বিতর্ক তো না, আমার বক্তব্য শুনেছেন বা সেশনটা অ্যাটেন্ড করার চেষ্টা করেছেন। আপু এবার আপনি পানি পান করেন। আচ্ছা, থ্যাংক ইউ। আমার আসলেও গলা শুকায় গেছে। ঠিক আছে। ওকে, একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। একটা স্পিচে ম্যাক্সিমাম কয়টা পিও বা পিওআই থাকতে পারে? এটার কোনো নাম্বার আছে কি? না, এটার কোনো নির্দিষ্ট নাম্বার নাই। একটা স্পিচে আপনি যতবার ইচ্ছা পিওআই বা পিও, মানে অর্থাৎ পয়েন্ট অফ ইনফরমেশন বা পয়েন্ট অফ অর্ডার তুলতে পারেন, কিন্তু আপনাকে অবশ্যই একটার সাথে আরেকটার সময় ব্যবধান ১৫ সেকেন্ড থাকতে হবে। মানে আপনি একটা পয়েন্ট অফ অর্ডার বা একটা পয়েন্ট অফ ইনফরমেশন উত্থাপন করার ১৫ সেকেন্ডের মধ্যেও নতুন একটা মানে উপস্থাপন করতে পারবেন না। আপনাকে কিছুটা সময় নিতে হবে। তার পরবর্তীতে আপনি চাইলে উত্থাপন করতে পারেন, কিন্তু অবশ্যই সেটা প্রাসঙ্গিক হতে হবে। চেষ্টা করবেন যে শুধুমাত্র প্রতিপক্ষের বক্তব্যকে বিব্রত করার জন্য বা তাকে হচ্ছে একটু ঝামেলায় ফেলে দেওয়ার জন্য বা তার ফ্লোটাকে থামিয়ে দেওয়ার জন্য এভাবে পয়েন্ট মানে উত্থাপন না করতে, যাতে একদমই প্রাসঙ্গিক হয়, এইভাবে
বক্তব্যটা উপস্থাপন করার জন্য। আর ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য নিয়ে সেশনটা শোনার জন্য। শামস কিংবা রাফি কেউ যদি থাকে ক্লোজ করে দিতে পারো। সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আপু। এখন হচ্ছে যে আমি প্রদান করছি আমাদের নবী প্রবি ডিবেটিং সোসাইটির সম্মানিত প্রেসিডেন্ট নাইমুদ্দিন রাফিকে কিছু বলার জন্য। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, প্রথমত সবাই হচ্ছে যে আমি মনে করি অনেক লাকি। প্রথমত ২ টা রিজনে। আপনারা সবাই হচ্ছে মেম্বার হওয়ার খুবই কাছাকাছি একটা পর্যায়ে আছেন এইজন্য। এবং দ্বিতীয়ত যে আপনাদের বেসিক সেশনটা হচ্ছে অরিন আপু নিছে। আ আমি যখন ১ম এ বিতর্ক করতে আসি তখন আমার এখনো মনে আছে যে আমি ১ম বার অরিন আপুর একবার জাজমেন্ট শুনে আমি বলছিলাম যে অরিন আপুর জাজমেন্টটা অনেক সুন্দর বা অরিন আপু যেভাবে কথা বলে এটা অনেক সুন্দর বা যেভাবে ডিবেটটা বুঝিয়ে দেয় ওটা অনেক সুন্দর। সো আমি আশা করি হচ্ছে যে আপনারা অনেক ভালো একটা সেশন পেয়েছেন। আমি এটা নিঃসন্দেহে দাবি করতে পারি। এরই পরিপ্রেক্ষিতে আমাদের হচ্ছে যে আগামী শুক্রবার হচ্ছে আপনাদের ভাইভা অনুষ্ঠিত হবে। আপনারা হচ্ছে এই সেশন থেকে যতগুলো শিক্ষণীয় বিষয় আপনারা উপলব্ধি করেছেন, তার উপর হচ্ছে আপনাদের ভাইভা নেওয়া হবে এবং ভাইভার মানে সংক্ষিপ্ত জায়গায় হচ্ছে যে আপনাদেরকে আগামী শুক্রবারে নেওয়া হবে। তাই আপনারা সবাই হচ্ছে মানসিকভাবে প্রস্তুত থাকবেন এবং যেহেতু ক্লাসটি রেকর্ডেড রয়েছে ফেসবুক লাইভে, আপনাদের যদি কোনো ধরনের প্রবলেম হয় আপনারা এটা রিওয়াচ দিবেন। কারণ ভাইভাতে মেজরিটি প্রশ্ন এখান থেকে এই সেশন বেসিক সেশন গুলো থেকেই হয়ে থাকে। আমরা এসব ভাইভা থেকে জাজ করি আসলে আপনার এফোর্ট। আপনি কি আসলে বিতর্ক জগতে এফোর্ট দেওয়ার জন্য আসছেন কিনা? আপনি মেম্বার হওয়ার থেকেও আপনি কিছু না পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাকে ওই এফোর্ট এর স্পৃহাটা জাজ করার জন্যই আপনার ভাইভাটা নেওয়া। সো ভয় পাবেন না। আপনাকে ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে। সো এই ধরনের জায়গা থেকে আপনারা আপনাদের সর্বোচ্চটুকু দিলে আশা করি ভালো কিছু হবে। আ আমি এর বাইরে কিছু বলতে চাই না বিকজ অরিন আপুর সেশনটা কন্ডাক্ট করার জন্য অরিন আপুকে অনেক অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি হচ্ছে যে ফিউচারে আমরা সবকিছু আবার সেম আগের মতই করতে হবে। আ এই বলে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ। শামস। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ রাফিকে, ধন্যবাদ অরিন আপুকে এত চমৎকার একটা সেশন নেওয়ার জন্য। আমরা এরই মাধ্যমে আমাদের আজকের সেশনটি সমাপ্ত করছি। আশা করি সামনে আমরা আরো অনেক চমকপ্রদ কিছু সেশন পাবো। আর এক ভাই কোয়েশ্চেন করেছিলেন যে ব্রিটিশ পার্লামেন্টের লাইভ সেশন হবে কিনা? হ্যাঁ, আমাদের খুব শীঘ্রই একটা ব্রিটিশ পার্লামেন্টের লাইভ সেশন হবে। তবে ওটা আপনাদের জন্য টার্গেটেড হবে না। ওটা আরেকটু সিনিয়র ব্যাচের জন্য টার্গেটেড হবে। তবে আপনারা অংশ নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।